ঠিক আছে। কিন্তু যেহেতু তোদের তোদের স্কুলে আদর্শ স্কুলের মেয়েরা 11-এ কোনো ঠিক করে নিজে হাতে টাইট্রেশন করেইনি, ফলে আমাকে আগে অ্যাসিড বেস করিয়ে নিয়ে তারপর রেডক্সে ঢুকতে হচ্ছে। যাকগে, তো এটা গেল। আর পিউরিফিকেশন ক্লাসিফিকেশনে ক্রিস্টালাইজেশন রয়েছে, বয়লিং পয়েন্ট মেজারমেন্ট রয়েছে, মেল্টিং পয়েন্ট মেজারমেন্ট রয়েছে ইত্যাদি। এও ঠিক আছে। আহ, যেটা আরেকটা রয়েছে ইনঅর্গানিক কোয়ালিটেটিভ অ্যানালিসিস, অর্থাৎ একটা সল্ট তোকে দিয়ে দিচ্ছে, কোন একটা কিছু একটা স্যাম্পেল দিয়ে দিল, ঠিক আছে, সেই স্যাম্পেলটা কোন একটা সল্ট, ইনঅর্গানিক সল্টের হবে, অর্থাৎ তার মধ্যে একটা ক্যাটায়ন থাকবে, একটা অ্যানায়ন থাকবে। এবার বিভিন্ন টেস্টের মাধ্যমে ওই ক্যাটায়ন আর অ্যানায়নটাকে চিনার চেষ্টা করতে হবে। অ্যান্ড আফটার দ্যাট সেই ক্যাটায়ন, ধর তুই টেস্ট করে দেখলি যে তোর ক্যাটায়নটা হচ্ছে সোডিয়াম প্লাস আর অ্যানায়নটা হচ্ছে লেটস সে ক্লোরিন মাইনাস, তখন তুই বলবি যে আমার ওভারঅল কম্পাউন্ডটা ছিল NaCl, ঠিক আছে। এটাই হচ্ছে ইনঅর্গানিক কোয়ালিটেটিভ অ্যানালিসিস, অর্থাৎ কোয়ালিটি বা গুণগত বিশ্লেষণ করছিস, একটা পরিমাণগত বিশ্লেষণ যে ওর মধ্যে কতটা আছে ইত্যাদি বের করতে হয়, আরেকটা হচ্ছে গুণগত। আরে ডিসকানেক্ট, তো ডিসকানেক্ট হয়ে গেল, তুই আবার ইয়ে কর। হ্যালো আর নেটওয়ার্ক, তোর নেটওয়ার্ক না আসলে আমি কি করব? হ্যালো কি? বলছি আমি এই এই কি বলে এটাকে, যেহেতু ওবিএসটা অনেকদিন চালাইনি, ঠিক আছে, এবার হুম আমি রেকর্ডিংটা অন করে দিয়েছি, কিন্তু আমি যখন সেটিংসে গিয়ে দেখছি রেকর্ডিং পাথটা, মানে যেখানে সেভ হবে রেকর্ডিংটা, হুম তো সেখানে আমার পুরো কালো দেখাচ্ছে, মানে রেকর্ডিং ওই যে আউটপুটে রেকর্ডিং আউটপুটে চলছে কি তোর এখনো অব্দি? দাঁড়াও এখন কি রেকর্ডিং চলছে? একটু দাঁড়াও তো। রেকর্ডিং চলছে, কিন্তু আমি যখন আউটপুটটা গিয়ে দেখছি ওখানে আমাকে রেকর্ড দেখতে পাবি না, কারণ রেকর্ডিং চলাকালীন তোকে যদি আউটপুট চেঞ্জ করার অপশনটা দেয় তাহলে তো মেশিনটা ফ্যাসাদে পড়বে, ও আচ্ছা আচ্ছা, ওই জন্য ওটা ব্লক করা আছে, ওটা দেখতে পাবি না। বুঝতে ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন এই দুটো তোকে আলাদা করে ডিটারমাইন করতে হবে, করে দিয়ে তোকে বলতে হবে যে ওর মধ্যে কি আছে। এই হচ্ছে ওভারঅল প্র্যাকটিক্যালটা। এখন এই দুটো কাজ করার জন্য যে দুটো ভীষণ বেসিক কনসেপ্ট আমাদের দরকার হয়, তার মধ্যে একটা হচ্ছে রেডক্স বা জারণ বিজারণ, আর আরেকটা হচ্ছে অ্যাসিড বেস বা ওই অম্ল ক্ষার, ঠিক আছে। এই এই দুটোর কনসেপ্ট জানা দরকার, নট অনলি প্র্যাকটিক্যাল করার জন্য বাট অলসো ওভারঅল কেমিস্ট্রি ধারণা কারো যদি ঠিক ঠিক জানতে হয়, মানে মোটামুটি ইনঅর্গানিক অর্গানিক দুটোই আর কি, ফিজিক্যাল তো তাও ঠিক আছে, কিন্তু এই দুটোরই যদি বেসিক জায়গাটা জানতে হয় তাহলে এই দুটো জিনিস জানা ভীষণ ভীষণ দরকারি হয়ে পড়ে, ঠিক আছে। বলছি একটা আমাদের হচ্ছে থার্মো রেডক্স, পড়াবে একটা না? হচ্ছে অ্যাক্টিভ। হুম। মানে আসছি থার্মোফর্ম। এবার ব্যাপারটা হচ্ছে ওইখানেই যে থার্মোডিনামিক্স সুমন্ত দাদা ওকে পড়াবে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমার দাদা ওকে পড়াবে। তার আগে যদি ওকে গ্যাস পড়াতে হবে, কারণ গ্যাস এখনো সুমন্তর পড়া হয়নি। গ্যাস না পড়ানো হলে পরে আমিও থার্মোডিনামিক্স পড়িনি, পড়ানো আমিও মুশকিল, পড়িনি। ঠিক আছে। হয়ে গেছে। এবার আমি জানি না, মানে আমি পড়াতেই পারি, এবার মুশকিলটা হচ্ছে যে ওই আর কি, আবার সময় ম্যানেজ করা এটা ঝামেলায়। আমি যেটা করতে পারি, যেটা তোরা যদি রাজি থাকিস, আমি জানি না, সেটা হচ্ছে যেহেতু ওর দাদা পড়াবে, হুম। তোরা ওর ক্লাসটা জয়েন করতে পারিস, ঠিক আছে। এবার সেটা আমাকে ওই আগে, হ্যাঁ হ্যাঁ করতে পারি। হ্যাঁ, সেটা আমাকে একবার শান্তনুর সাথে কথা বলে নিতে হবে, মানে তুই ইয়ে থাক, শান্তনু কোনো আপত্তি করবে না, ঠিক আছে। কিন্তু ওই আর কি, তা একবার আমি কথা বলে তোকে তোদেরকে আচ্ছা জানাবো, ঠিক আছে। ঠিক আছে। তাহলে যদি থার্মাল ওই পার্টটা ওখানে আচ্ছা করে নেওয়া হবে। আম, ঠিক আছে, আমার আজকেই বোধহয় শান্তনুর সাথে কথা হবে, একটু পরেই হবে হয়তো, যাই হোক। তো এবার আচ্ছা, মণিমা, এই মণিমা না, কি জানো না আমার, চন্দ্রিমা, ও তো এখনো তো বলছে 12টায় জয়েন হচ্ছে, তাহলে কি করবো, শুরু করবো ওটা জিজ্ঞেস করি একবার। বলছি যে ধরো আমার হুম, কোনো ধরো নর্মাল রিচার্জের সাথে এক্সট্রা যে রিচার্জ আছে সেটা নর্মাল যে শেষ হয়ে গেল ওটা শেষ হয়ে যাবে না? বুঝলাম না, এবার বল। আমার যে নর্মাল রিচার্জ তার সাথে ধরো এক্সট্রা করে টপ হুম আপ করলাম, তাহলে হুম সেটা টপ আপটা নর্মাল রিচার্জ যেদিন শেষ হয়ে যাচ্ছে ওই দিনই শেষ হয়ে যাবে? মানে ওরকমই থাকে সাধারণত। এটা কি চেক করা যায় কোনোভাবে শেষ হবে কবে?
হ্যাঁ, যে টপ আপটা ভরেছিস তার ভ্যালিডিটিতে গিয়ে দেখবি, ওখানে লেখা থাকবে যে সেম অ্যাজ কারেন্ট প্ল্যান লেখা থাকবে, অথবা কোনো টাইম দেওয়া থাকবে। হ্যাঁ হ্যাঁ। কন্টিনিউ করতে বলছে। আচ্ছা যাই হোক, রেকর্ড তো হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। সো এটা হচ্ছে ব্যাপার। আমরা অর্গানিকটা পড়বো, অর্গানিকটা অবশ্যই পড়াবো, একদম খুলে ফেদে কষে পড়াবো। আম, এবং ওই আর কি, অর্গানিকের ক্ষেত্রে আমি খানিক দায়িত্ব নিয়ে বলতে পারি, তোদের লেভেলে এত ভালো অর্গানিক কেউ পড়াবে না, ঠিক আছে? মানে নিজের ঢাক নিজে পেটাই না সাধারণত, কিন্তু অর্গানিকের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি। হুম, তোদের লেভেলে যে অর্গানিক আছে, আই ক্যান গ্যারান্টি ইউ যে আমি যে অর্গানিকটা পড়াবো সেই অর্গানিক পড়ানো মুশকিল। এবং এটা আমার ক্রেডিট খুব একটা কিছু নেই, আমি একটা দারুণ সুন্দর লোকের কাছ থেকে অর্গানিক শিখেছি, এবং আমার নিজের অর্গানিকে দারুণ ইন্টারেস্ট, যেহেতু সেই জন্য সব মিলিয়ে অর্গানিকটা দারুণ শেখাতে পারবো। কিন্তু তার আগে প্রি রিকুইজিট যেটা, সেটা হচ্ছে যে পিরিয়ডিক টেবিল, যেটা আমি পড়িয়েছি, আম, তারপরে হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার এবং কেমিক্যাল বন্ডিং, এই তিনটের ধারণাটা স্পষ্ট থাকা দরকার, বাকিটা হয়ে যাবে, ঠিক আছে? থার্মোডাইনামিক্স একটু থাকলে ভালোই, ঠিক আছে, হয়ে যাবে। আমি সেটা শান্তনুর সাথে কথা বলে জানাচ্ছি, ঠিক আছে, থার্মোডাইনামিক্সটা কি ওর ক্লাসে তোরা জয়েন করবি নাকি আমি আলাদা করে পড়াবো আর কি, ঠিক আছে? সেটা ইয়ে থাকছে। যাই হোক, হুম, তাহলে এবার আমরা আজকে তাহলে আমরা আমরা এই ক্লাসটা আপাতত আগামী সপ্তাহ দুই, এখন তো দুর্গাপূজা লক্ষ্মী পূজা পর্যন্ত আমরা কি পড়বো? আমরা পড়বো বেসিক্যালি হচ্ছে রেডক্স দিয়ে শুরু করব প্রথমে। রেডক্সটা পড়বো, যেটা তোদের মানে থিওরি সিলেবাসেও আছে। দেন অ্যাসিড বেস পড়বো, যেটা 11-12-এ ফর্মালি কোথাও থাকে না, কিন্তু এই কনসেপ্টটা ভীষণ ইম্পর্টেন্ট। অর্গানিকে গিয়েও অ্যাসিড বেস পড়তে হয় আলাদা করে, ফলে কনসেপ্টটা খানিকটা জেনে রাখা অ্যাটলিস্ট তোর লুইস অ্যাসিড বেস, মানে আরেনিয়াস, লুইস, এবং পারলে খানিকটা লরি ওয়ানস্টেড বা লাক্সবার্গ, এই জায়গাগুলো একটুখানি পরিষ্কার করে রাখা, অন্তত অ্যাসিড কাকে বলে, বেস কাকে বলে, খায় না মাথায় দেয়, সেই পার্টগুলো। আম, ফলে এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। এবং 3 নম্বর, এটা এরপরে আমরা যেটা চলে যাব, লাস্ট 3 দিন মতো পড়বো, সেটা হচ্ছে যে একদম ইনঅর্গানিক কোয়ালিটেটিভ অ্যানালিসিস। ইনঅর্গানিক কোয়ালিটেটিভ অ্যানালিসিস। এবার এখানে মজাটা হচ্ছে এটাই যে ইনঅর্গানিক কোয়ালিটেটিভ অ্যানালিসিস তোকে এখানে পড়াবো, মণিমা আর জয়া যদি কন্টিনিউ করিস, তোদের দুজনের তো এখানেই মোটামুটি হয়ে যাবে। কিন্তু আমাকে স্কুলে ইনঅর্গানিক কোয়ালিটেটিভ অ্যানালিসিস যেহেতু প্র্যাকটিক্যাল করাতে হবে, তখন আমাকে আবারও তোদেরকে বলতে হবে, সেখানে তুই বাদ দিয়ে, তোরা বাদ দিয়ে বাকি আরো 4 জন থাকবে আর কি। এবার তারা তাদেরকে, ওই জন্যই আমি তাদেরকেও বলেছিলাম যে এই ক্লাসটা ইয়ে করতে আর কি। আম, মানে এখানে তো আমাদের এই গ্রুপেই তো তারা অনেকে আছে, ঠিক আছে, কিন্তু তারা তো কোনো রেসপন্স করেনি, ফলে জানি না কি ব্যাপার। ফলে আমরা রেডক্স পড়া শুরু করি। এখন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে রেডক্স, অ্যাসিড বেস, এই দুটো কেন বারবার আমি কথাটা বলছি যে রেডক্স আর অ্যাসিড বেস এই দুটো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে এত জিনিস রয়েছে কেমিস্ট্রিতে, কেন রেডক্স আর অ্যাসিড বেসকে আমি এত বেশি ইম্পর্টেন্স দিচ্ছি? এনি আইডিয়া? আচ্ছা, এই অবধি কোনো প্রশ্ন আছে কিনা বল, মানে আমি যদি কিছু পড়াইনি, কিন্তু যা বললাম ওভারঅল, তাতে কোনো যদি কোনো মতামত, প্রশ্ন কিছু থেকে থাকে। আচ্ছা, এটা কেন আহ, গুরুত্ব দিচ্ছে সেটা আমি, মানে সেটা তুমি একটু বললেই ভালো। সেটা মানে বুঝতে পারছি। কোনটায় গুরুত্ব দিচ্ছে, মানে অ্যাসিড বেস এবং রেডক্স? হুম। এখানে তো সবটাই তো গুরুত্বপূর্ণ। হ্যাঁ বটেই, মানে ইনঅর্গানিক কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের মজাটা কি জানিস তো, মানে আমি যখন অনার্স পড়তাম, ইনঅর্গানিক কোয়ালিটেটিভ অ্যানালিসিস আমাদের পুরো সেকেন্ড ইয়ারটা জুড়ে থাকে, ঠিক আছে? মানে ইনঅর্গানিক ওই একটাই প্র্যাকটিক্যাল থাকে, দ্যাট ইজ ইনঅর্গানিক কোয়ালিটেটিভ অ্যানালিসিস। আর দু একটা ছোটখাটো খুচখাচ কি থাকে না, না, সেকেন্ড ইয়ারটা পুরোটা ইনঅর্গানিক কোয়ালিটেটিভ অ্যানালিসিস থাকে, ঠিক আছে? এইবার ওখানে যেটা মজা, যে তোদের এখানে যেমন একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন দিচ্ছে, আমাদের ওখানে মানে ইয়ে থাকতো যে 4টে র্যাডিক্যাল দেবে, ঠিক আছে? অনার্সে, অনার্সে 4টে র্যাডিক্যাল থাকবে, ঠিক আছে? এবার 4টে র্যাডিক্যাল এরকম হতে পারে যে 3টে ক্যাটায়ন একটা অ্যানায়ন,
বা দুটো ক্যাটায়ন দুটো অ্যানায়ন বা চারটে ক্যাটায়ন তাও হতে পারে, ঠিক আছে। তখন অ্যানায়ন গুলো কার্বনেট বা অক্সাইড দিয়ে হবে, ফলে এরকম নানা রকম ভেরিয়েশন হবে। এবার ওখানে যেটা করতে হতো, র্যাডিক্যাল গুলোকে আলাদা করে তো চিনতে হতোই, তারপরেও খানিকটা নাম্বার এক্সট্রা থাকতো প্রবাবেল কম্পোজিশন লেখার জন্য। সেটাও খুব বুদ্ধি করে লিখতে হতো, যে ধর তুই লেটসে পেয়েছিস সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস, তারপর ধর আয়োডিন মাইনাস, আর ধর পেয়েছিস NO3 মাইনাস লেটসে, ঠিক আছে। এবার এখান থেকে তুই যদি ভাব দুটো ক্যাটায়ন দুটো অ্যানায়ন আছে, আমি সবচেয়ে সিম্পলেস্ট কেসটা নিলাম, তাহলে তুই ভাবতেই পারিস যে এখান থেকে তাহলে অপশনটা কি হতে পারে, যে সোডিয়াম আয়োডাইড হতে পারে, পটাশিয়াম আয়োডাইড হতে পারে, পটাশিয়াম নাইট্রেট হতে পারে, সোডিয়াম নাইট্রেট হতে পারে, ঠিক আছে। এবার এইটা সবচেয়ে ব্লেটেন্ট লিখে দেওয়া, ঠিক আছে। এবার হচ্ছে যে তুই যে স্যাম্পেলটা পেয়েছিলি, যত রকম কম্বিনেশন হয় মানে আমার মতে ততগুলোই লিখতে পারি। না না, এখানেই ব্যাপারটা, তুই লিখতেই পারিস সেটা, কিন্তু এটা ডিপেন্ড করবে তুই কত ভালো নম্বর পাবি, তো কত অ্যাকুরেট হচ্ছে কাজটা। সেটা হচ্ছে যে তুই র্যাডিক্যাল গুলো আলাদা করে তো বের করেইছিস, বাট তোকে যে স্যাম্পেলটা দেওয়া হয়েছিল ওই স্যাম্পেলের অ্যাপিয়ারেন্স বল, তার কোনো স্মেল আছে কিনা বল, সাধারণত ইনঅর্গানিক কম্পাউন্ড গুলো স্মেল হয় না, বাট কালার, অ্যাপিয়ারেন্স, সলিউবিলিটি ইত্যাদির ওপর জাজমেন্ট নিয়ে সেই বেটার কাজটা করতে পারে, যে এই র্যাডিক্যাল গুলোর এক প্রবাবেল কম্পোজিশনটা মোটামুটি ঠিক গেস করতে পারে, ঠিক আছে। মানে ইট ইজ কাইন্ড অফ লাইক একটা ফরেন্সিক অ্যানালিসিস করছিস তুই, বুঝেছিস, যে ঘটনাটা ঘটে গেছে, প্রথম তো কি কি ঘটেছে তার আইডেন্টিফিকেশন, যে এখানে মার্ক আছে, ওখানে ফিঙ্গারপ্রিন্ট আছে, এই আছে, সেইগুলো হচ্ছে এই পার্টটা, এর জন্য নাম্বার থাকে, এটা ঠিক ঠিক করে বের করতে পারছিস কিনা তার জন্য নাম্বার থাকে, বাট তারপরেও একটা এক্সট্রা নাম্বার থাকে, যে বেসড অন দ্যাট এবং তোকে যে স্যাম্পেল দেওয়া হয়েছে তার অন্যান্য অ্যানালিসিস সবটা মিলিয়ে তুই ফাইনালি কম্পোজিশনটা ঠিকঠাক করে লিখতে পারছিস কিনা, ঠিক আছে। এবং এটা আমি খুব ভালো করে করতে পারতাম, আমি অনেক কঠিন কঠিন স্যাম্পেল সামলেছি, মানে টিচাররাই বলেছে যে এটা তুমি ভালো করেছো বা ইত্যাদি। তার কারণ কিছুই না, বিসিক এর কাছ থেকে আমি মানে এইটার থিওরিটা, বিসিকে আমাকে কোনোদিন প্র্যাকটিক্যাল করেনি, খুব স্বাভাবিক, তার বাড়িতে গিয়ে পড়তাম। বিসিক এর কাছ থেকে আমি এই থিওরিটা, যেখানে বেসিক্যালি রেডক্স, অ্যাসিড বেস এবং আরো কিছু থিওরি লাগে এই বড়টা করতে গেলে পরে, সলিউবিলিটি প্রোডাক্টের থিওরি বা ইত্যাদি, সেটা আমি এত ভালো করে শিখেছিলাম যার জন্য ওটা খুব ভালো করে ট্যাকেল করতে পারতাম। আমার মনে আছে আমি যখন সেকেন্ড ইয়ার দিই, তখন আমি একটা ভীষণ কঠিন স্যাম্পেল পেয়েছিলাম, ভীষণ কঠিন স্যাম্পেল, ঠিক আছে। মানে এত কঠিন স্যাম্পেল যে ওর মধ্যে, আচ্ছা তোদের লেভেলে, তোদের এইচএস লেভেলে যে সল্ট গুলো দেওয়া হয় তাতে সব কিন্তু ওয়াটার সলিউবল সল্ট, একদম লেখাই আছে সিলেবাসে যে এমন কোনো সল্ট দেওয়া যাবে না যেটা ওয়াটার ইনসলিউবল, সমস্তগুলো ওয়াটার সলিউবল সল্ট। কিন্তু আমাদের সেটা নয়, আমাদের ওয়াটার সলিউবল না হতেই পারে, ইভেন এমন সল্ট হতে পারে যেটা অ্যাসিডও সলিউবল না, ঠিক আছে। মানে এমন সল্ট হতে পারে যেটা অ্যাসিডও সলিউবল না, ঠিক আছে, সল্ট বা কম্পাউন্ড তুই যাই বল না কেন। ফলে সেই সমস্ত কিছু দেখতে হতো যে কোথায় সলিউবল হচ্ছে না হচ্ছে, ডাইলুট এথিল হচ্ছে না কনসেন্ট্রেটেড এথিল হচ্ছে, নাকি সালফিউরিক অ্যাসিড হচ্ছে, নাকি অ্যাকোয়ারিজিয়া হচ্ছে, এই সবটার উপর দাঁড়িয়ে জাজমেন্ট নিতে হয় যদি কেউ ভালো করে করতে চায়। বেশিরভাগ ক্ষেত্রেই প্র্যাকটিক্যাল ভালো করে করানো হয় না, ঠিক আছে, করতেও চায় না কেউ। তো কোনোভাবে প্র্যাকটিক্যালটা ভালো করে এক তো ভালো করে পড়েছিলাম প্র্যাকটিক্যাল, ঠিক আছে, মানে আমি হচ্ছে সেই ব্যক্তি যে প্র্যাকটিক্যালের বই কিনতাম, ঠিক আছে, মোটা মোটা ভোগেল টোগেলের বই আমার কাছে আছে, ঠিক আছে, প্র্যাকটিক্যালের বই কিনতাম। তারপরে বিসিকে খুব ভালো করে বেসিক প্র্যাকটিক্যাল সেই ভালো করতে পারে যে থিওরি ভালো জানে, ঠিক আছে। এটা মানে পিরিয়ড বলে না লোকে, যে ফুল স্টপ মাইক ড্রপ, ওরকম, যে প্র্যাকটিক্যাল বেটার করতে গেলে তোমাকে থিওরি স্ট্রং হতেই হবে। উইদাউট থিওরি স্ট্রং প্র্যাকটিক্যাল করার কোনো মানেই নেই, জাস্ট তুমি তাহলে মেশাচ্ছ এটা ওটা, তোমাকে জিজ্ঞেস করলে তুমি ফলস পজিশনে পড়বে যে এটা কি হচ্ছে তুমি বলতে পারবে না। প্র্যাকটিক্যাল সেই বেটার করতে পারে যে যার থিওরি স্ট্রং, ঠিক আছে। থিওরি অনেক সোজা প্র্যাকটিক্যালের থেকে, ইন শর্ট, কারণ প্র্যাকটিক্যালে তুই রিয়েল স্যাম্পল নিয়ে কাজ করছিস, সেখানে অনেক কিছু গন্ডগোল করতে পারে যেটার এক্সপ্লেনেশন তোকে ওই মুহূর্তে দাঁড়িয়ে ভাবতে হবে। আমি যখন সেকেন্ড ইয়ার দিই, তার ফাইনাল পরীক্ষা, তার প্র্যাকটিক্যাল আমি ভৈরব গাঙ্গুলি কলেজে পরীক্ষা দিতে গেছি, মানে অন্য কলেজে সিট করতো, ভৈরব গাঙ্গুলি কলেজে এমন একটা স্যাম্পেল পেয়েছি যেখানে, যেটার কালার হোয়াইট, ঠিক আছে, স্যাম্পেলটার কালার যখন গুঁড়ো অবস্থায় তোকে সেটা তো ঠিক নেই, মানে র্যান্ডম নাকি লটারি করে এমন একটা স্যাম্পেল পেয়েছি। এগুলো ঠিক করে কারো ওই স্কুলের লোকেরা, মানে তুই স্কুলের জিজ্ঞেস করছিস না কলেজের জিজ্ঞেস করছিস? কলেজে কলেজে ইউনিভার্সিটি থেকে সেট হয়ে জাস্ট ওর উপর একটা নাম্বার দেওয়া থাকে, ধর I87, ব্যাস ওই নাম্বারটাই শুধু মার্ক থাকে। ইভেন তুই যে কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিস সেই কলেজের টিচারও জানে না যে ওই I87 অ্যাকচুয়ালি কি আছে, ঠিক আছে। ফলে অ্যাটমোস্ট কোনো টিচার যদি তোকে সাহায্য করতে চায় তাহলে সে শুধু তোকে খানিক ওই
ইনপুট দিয়ে হেল্প করতে পারে, যে এই টেস্টটা করতে পারো, ও করে দেখতে পারো, ওই টেস্টটা করে দেখতে পারো, যেটা বহু ম্যাক্সিমাম স্টুডেন্টকেই করতে হয়, ঠিক আছে। আম, কিন্তু ইয়ের ক্ষেত্রে তোর টেস্ট তোমাকে যিনি জিনিসটা দেবে সেই জিনিসটার পরিমাণটা কি অনেক, মানে আমি তো জানি না ঠিক করে। দেয়, মানে পরীক্ষায় অন্তত ধর 10-12 গ্রাম 15 গ্রাম দেয়, না একটা ছোট কৌটোর মধ্যে দেয়, ঠিক আছে। ওই দোলের রং ব্যাচে যে কৌটোগুলো হয় না, বুঝতে পেরেছি। ওরকম কৌটোয় দেয়, ঠিক আছে। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সেকেন্ড ইয়ারের, ধরো হ্যাঁ কোনোভাবে বল বল। করতে গিয়ে পড়ে গেল, তাহলে কি করবে তখন? কিছু করার নেই, কি করবি আবার, ওর মধ্যে দিয়ে করতে হবে, তখন কিছু একটা ম্যানেজ। এটা এও হয়েছে আমার, মানে আমার এইটাতে হয়নি, কিন্তু আমার ইয়েতে হয়েছে, তোর ওর নাম কি বলে, একটা টাইট্রেশন করতে গিয়ে একবার হয়েছিল, ফাইনাল পরীক্ষা, থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা, ঠিক আছে। মানে আমি এখানেও খানিক নিশ্চিত যে ওই সিচুয়েশনে যে কোনো স্টুডেন্ট থাকলে পরে সে কান্নাকাটি করতো, এবং মানে আমারও যে কান্নাকাটি পাচ্ছিল না তা নয়, কিন্তু আবার মানে ওইখানটা এটা থেকে শুধু এইটুকু আমি নিজের মহিমামণ্ডন করতে চাইছি না, আমি শুধু এইটুকু বলার চেষ্টা করছি, যেহেতু আমার পড়াশোনাটা ওই জায়গায় ঠিক ছিল, এবং খানিকটা লজিক্যালি চিন্তা করতে পেরেছিলাম, এবং খানিকটা ডেসপারেটও ছিলাম যে ঠিক আছে অ্যাটমোস্ট কি হবে, আমি আরেকবার থার্ড ইয়ার দিতে হবে, তো অলরেডি আমি সেকেন্ড ইয়ার দুবার দিয়ে রেখেছি, যদি নাম্বার কম পাই আমি আরেকবার থার্ড ইয়ার দিয়ে নেবো, ঠিক আছে, ফরগেট অ্যাবাউট ইট, এখন তো করি কাজটা, ঠিক আছে। তো ওটা অন্য কোনো একদিন বলবো, ওটা খুবই ডেঞ্জারাস গল্প জিনিসটা হয়েছিল আর কি, এবং যার জন্য আমি বুঝতে পারি যে আমার প্র্যাকটিক্যালে খানিকটা নাম্বার কমেও ছিল, আমি থার্ড ইয়ারে আরেকটু প্র্যাকটিক্যালে নাম্বার বেশি পেতাম, এবং পেলে আমার থার্ড ইয়ারে ফার্স্ট কি হলো, ওটা ফার্স্ট ক্লাস হয়ে যেত, ঠিক আছে। কিন্তু সেটা হয়নি, ওই প্র্যাকটিক্যালে খানিকটা নাম্বার কমেছিল আমার, ঠিক আছে, যেটা আমি বুঝতে পারি। তার অনেকগুলো কারণ ছিল, মানে নাম্বার দিতেই পারতাম না, অনেক যাই বাদ দিচ্ছে, ওটা অন্য আরেকদিন বলবো, কিন্তু এখন যে গল্পটা বলছি, এখনো তো এলো না চন্ডিমা, গল্প বলে যে কারণে সময় নষ্ট করছি, সেই যাই হোক, সেটা হচ্ছে যে আমি সেকেন্ড বার যখন সেকেন্ড ইয়ার দিই, তখন ভৈরব গাঙ্গুলি কলেজে স্যাম্পেল পেয়েছি, হোয়াইট কালারের স্যাম্পেল, ঠিক আছে। এবং আমি বুঝতে পারছি সলিউবিলিটি চেক করতে গিয়ে বুঝতে পারছি যে ওখানে একটা ইনসলিউবল পার্ট আছে, ঠিক আছে, ইনসলিউবল পার্ট আছে। এবার মজার ব্যাপারটা হচ্ছে এরকম যে ইনসলিউবল পার্ট আছে, ঠিক আছে, এটার মধ্যে কোনো আমারই ব্যাপার নেই, ইনসলিউবল পার্টকে ট্রিট করা যায়। মুশকিল হচ্ছে ওই স্যাম্পেলটাই কোনো ইনসলিউবল পার্ট নেই, কিন্তু মানে কোনো একদম কমপ্লিটলি ইনসলিউবল পার্ট নেই, অ্যাসিড সলিউবল পার্ট আছে। বাট যখনই তুই অ্যাসিডটা দিয়ে সলিউবিলিটি দেখতে চাইছিস, সঙ্গে সঙ্গে সাদা স্যাম্পেলের মধ্যে অ্যাসিড ধর জলে গুললি, তো গুললো না পুরোটা, এবার ধর অ্যাসিড দিয়ে দেখছিস, যেই মুহূর্তে অ্যাসিডিক মিডিয়াম সেট করছিস সেই মুহূর্তে স্যাম্পেলটা পুরো রেডিশ অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে এবং প্রেসিপিটেট করছে, তার মানে ওই স্যাম্পেলে এমন কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, প্রেসিপিটেট বলতে? পদক্ষেপ পদক্ষেপ, অর্থাৎ ওই ওই স্যাম্পেলে মানে কতটা কমপ্লেক্স স্যাম্পেল ভাব, এমন একটা স্যাম্পেল, এরকমও হতে পারে কিন্তু এটা আমরা জানতাম, আমাদেরকে বলা হতো যে এরকম স্যাম্পেল পেতে পারো যেখানে কিন্তু স্যাম্পেলে হয়তো ইনসলিউবল পার্ট নেই, কিন্তু তুমি তার মধ্যে অ্যাসিড দিলে দেখলে ওই অ্যাসিডের ফলে স্যাম্পেলে যে ওভারঅল 3-4টে কম্পাউন্ড আছে তারা এমন বিক্রিয়া করলো নিজেদের মধ্যে যে সেখানে একটা ইনসলিউবল পার্ট তৈরি হলো। এগুলো টেক্সট বুক হিসেবে পড়ানো হতো, কিন্তু কোনোদিনও কোনো কোথাও দিত না, আমি পেয়েছিলাম ওরকম স্যাম্পেল। এবং ওই যখনই অ্যাসিড দিচ্ছি আমি দেখছি যে ওটা প্রেসিপিটেট পড়ে যাচ্ছে, এবং হোয়াইট কালারের স্যাম্পেল সেটা পুরো ইয়েলো অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এর আমি কি করে আইসোলেট করবো, ওখানে দ্বিধা বিভক্ত এরকম। তো তখন যেটা হয় যে আমার ভাইবার ডাক পড়ে, আর ভাইবা দিতে যাই আমি, তখন ভাইবা দিতে গিয়ে তোর ওই ঘরটা এসি ছিল, ঠিক আছে। তো এসিতে ঠান্ডা, ওই ভাইবা দিতে যে 15-20 মিনিট লাগে, 15-20 মিনিটে মাথাটা একটু ঠান্ডা হয়, তখন আমি এসে চিন্তা করি যে আচ্ছা কি করে ট্যাকেল করবো। তখন কি করে ট্যাকেল করি, আমি স্যাম্পেলটা নিই, স্যাম্পেলটাকে নিয়ে আমি বুঝতে পারছিলাম ওটা কি তৈরি হচ্ছিল, ঠিক আছে, কারণ আমার অ্যান্টিমনি থাকলে পরে এই অ্যান্টিমনি সালফাইড বা এই ধরনের কম্পাউন্ড গুলো ওরকম কালার হয়, ঠিক আছে। তো আমি কি করি, আমি অ্যাসিড দিই, অ্যাসিড দিয়ে যেই প্রেসিপিটেটটা পড়ে প্রেসিপিটেটটাকে ফিল্টার আউট করে দিই, ঠিক আছে। প্রেসিপিটেটটাকে ফিল্টার আউট করার পর সেই প্রেসিপিটেটটাকে আমি টেস্ট করি, করে ওখান থেকে অ্যান্টিমনি আর সালফাইডকে কনফার্ম করি। এবার তোকে বুঝতে হবে যে অ্যান্টিমনি সালফাইড কিন্তু তুই রিয়াকশন হওয়ার পর পেয়েছিস, কিন্তু তোকে কিন্তু বলতে হবে যে স্যাম্পেলে কি ছিল। ফলে ওইটা করতে গিয়ে তখন আমি ওটাকে আবার মানে আবার চিন্তা করতে বসি কি হতে পারে। হতে পারে ওটাই যেটা ভেবেছিলাম, যে অ্যাসিড যখন দিচ্ছি ওই অ্যাসিডিক মিডিয়ামে আইদার থায়োসালফেট বা সালফাইড গোছ, আমি এখন এই মুহূর্তে মনে করতে পারছি না, কিছু একটা ছিল যেটা অ্যাসিডিক মিডিয়ামে ধর একটা সোডিয়াম থায়োসালফেট বা এরকম কিছু ছিল, ডিসোসিয়েট হয়ে ওখান থেকে সালফারটা ফ্রি হচ্ছে, অ্যান্ড দ্যাট সালফার
মিডিয়ামে থাকা অ্যান্টিমনির সঙ্গে রিয়াকশন করছে, করে ওখানে অ্যান্টিমনি সালফাইড তৈরি করছে, যেটা অ্যাসিডেও ইনসলিবল বলে প্রেসিপিটেট পড়ে যাচ্ছে এবং যার কালারটা ইয়েলো অরেঞ্জ। এই পুরো ব্যাখ্যাটা লিখতে হতে, যত ভালো ব্যাখ্যা দিবি, তুই যে প্রবাবল কম্পোজিশনটা লিখছিস তার পিছনে যতটা ভালো ব্যাখ্যা দিবি তোর নাম্বার তত বেটার হবে। আমি পুরো সম্পূর্ণ ব্যাখ্যা দিই, মিডিয়ামে ব্যাখ্যা দিই। অ্যান্টিমনি বলতে মানে আমার স্যাম্পেলে অ্যান্টিমনি ছিল, আর কি ছিল? ঠিক আছে, সে অ্যান্টিমনি ছিল, একটা থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট বা এরকম কিছু ছিল, ওটা সংকেতটা কি? Na2S2O3। আচ্ছা, ফলে অ্যাসিড দিলে পরেই ওইখান থেকে থায়োসালফেট থেকে ভাঙছিল বা ভেঙে তোর ইয়ে তৈরি হচ্ছিল, অ্যান্টিমনির সাথে কম্বাইন করে যাচ্ছিল অ্যাসিডিক মিডিয়াম, ঠিক আছে। তো এইভাবে ওই বড় লেভেলে কাজ করতে হয়। এবং তো যেটা বলতে গিয়ে এত কথা বললাম, যে যখন ফার্স্ট ইয়ারে প্রথম আমি, ফার্স্ট ইয়ার মানে আমার সেকেন্ড ইয়ারে প্রথমবার যে সেকেন্ড ইয়ার, সেখানে যখন আমি ইয়ে করতে যাই, ইনঅর্গানিক কোয়ালিটেটিভ অ্যানালিসিসটা যার দায়িত্বে পড়েছিল পুতুল ম্যাম, সে পুতুল ম্যামের সাথে আমার, মানে পুতুল ম্যাম সাথে আমার একটা মানে ইয়ে হয়েছিল, যে ফার্স্ট ইয়ারে আমি যখন কলেজে পড়তে যাই, পুতুল ম্যাম মানে ওই এরা এরা ওই আর কি, এদের পড়ানো আমার খুব একটা ভালো লাগতো না। ফলে আমি এখানে গিয়েছিলাম, কিন্তু আমি বকা খেয়েছিলাম, ঠিক আছে, মানে বকা খেয়েছিলাম এই অর্থে যে কি সব প্রশ্ন টশ্ন জিজ্ঞেস করেছিল এরকম কিছু একটা, তো আমি ঠিক করে উত্তর দিতে পারিনি, এরকম কিছু একটা মানে একটু বাড়িয়ে উত্তর দিয়েছিলাম বা কিছু, তখন পুতুল ম্যাম খুব আরে অপমান সূচকই বকে দিয়েছিল। তো সেই জন্য আমি জানতাম যে সেকেন্ড ইয়ারে ওই প্র্যাকটিক্যালটা উনিই করায়। তা আমি একদম প্রথম দিন থেকে, আবার প্রথম যেদিন প্র্যাকটিক্যাল করেছিল সেদিন আমি অ্যাবসেন্ট ছিলাম কি একটা কারণ, ঠিক আছে, বোধহয় ওই দিন প্র্যাকটিক্যাল হওয়ার কথা ছিল না, হয়ে গেছে এরকম কিছু একটা হবে। তো পরের দিন এবার আমি শুনছি, আবার আমাকে অন্যান্য ছেলেপুলেরা বলছে যে দুজন অ্যাবসেন্ট ছিলি তুই আর আরেকজনকে, ম্যাম খুব রাগারাগি করেছে যে প্র্যাকটিক্যালে কি করে অ্যাবসেন্ট থাকতে পারে, হ্যান ত্যান অমুক। তো আমি খুব ভয়ে ভয়ে পরের দিন প্র্যাকটিক্যাল করতে গেছি, এবং আমি মাথায় এটা নিয়ে গেছি যে কোনো আগ বাড়িয়ে অ্যান্সার দেবো না, কোনো কিছু বলবো না, যা বলবে হ্যাঁ হুঁ করে চুপচাপ নিয়ে চলে আসবো, যা করতে বলবে করবো, যা করতে বলবে না তা করবো না, ঠিক আছে। এই মাথায় নিয়ে আমি প্রথম দিন, মানে যেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালের সেকেন্ড দিন গেছি, খুব ভালো কথা গেছি। গিয়ে ম্যাম লেখাচ্ছে এইসব জিনিসপত্র, তখন ম্যাম একটা প্রশ্ন করেছে, ঠিক আছে, যে নেটওয়ার্ক কেটে গেল। হ্যালো, দাঁড়াও, শুনতে পাচ্ছি না। শুভাঙ্গী বলে আমার একটা বন্ধু ছিল, ও হ্যালো, বলছে যে ও ঠিকই, হ্যাঁ লাস্টের 1 মিনিট শুনতে পাইনি। কি শুনতে পাস না, এত ইম্পর্টেন্ট কিছু বলছি না যদিও, তাও বল। না মানে ওই যে ওই ম্যামকে এটা জিজ্ঞেস করলো, ওই অব্দি শুনেছি। হ্যাঁ ম্যাম জিজ্ঞেস করেছিল যে ওই সলিবিলিটি পড়াচ্ছিল, পড়াতে কি বলছে যে কোনো একটা স্যাম্পেল যদি আমি নিয়ে তার মধ্যে যদি জল দিই, আর যদি দেখি কালার স্যাম্পেলটা মানে পুরো সলিউশনটা কালারফুল হয়ে গেছে, তাহলে এটা দেখে আমরা কি বুঝতে পারি, ঠিক আছে। তো শুভাঙ্গী বলে একটি বন্ধু ছিল আমার, তো শুভাঙ্গী বলছে যে, শুভাঙ্গী ঠিকই বলেছে, খারাপ কিছু বলেন, ঠিকই বলেছে যে তার মানে ট্রানজিশন হচ্ছে একটা, ঠিক আছে, ঠিক কথা, কালার মানে ইলেকট্রনিক ট্রানজিশন হচ্ছে। বাট ওখানে ম্যাম ওই উত্তরটা চাইনি, ম্যাম সেফ জানতে বলতে চেয়েছে যে তুমি জল দিয়েছো আর স্যাম্পেল দিয়েছো, তার ফলে যদি পুরো সলিউশনটা কালারফুল হয়ে যায়, দ্যাট মিনস ওই স্যাম্পেলটা জলে দ্রবীভূত হয়েছে, ঠিক আছে, না হলে কখনোই পুরোটা কালারফুল হতো না, ঠিক আছে, কালার হতো না, কালারফুল ভালো কালার হতো না। তো ওটা যেই শুভাঙ্গী বলেছে তখনই বলছে তুমি অনেক কিছু জানতেই পারো, কিন্তু কখন কোনটা বলতে হয় আর কখন কোনটা চাওয়া হচ্ছে উত্তর সেটা বুঝতে পারাটাও একটা কাজের দিক। বলে আর কেউ বলবে, বলে এরকম এরকম করে মুখ ঘোরাচ্ছে, দিয়ে ঘোরাচ্ছে। তার আগেও এরকম একটা কি প্রশ্ন করেছে যেটার উত্তর আবার কেউ পারেনি, তখন খানিক আমার দিকে ঘুরতে ঘুরতে আমার দিকে তাকিয়েছে, তখন আমি কিছু একটা বলে দিয়েছি যে হ্যাঁ এটা তো ঠিক হয়েছে। সেকেন্ড বার যখন এটা হলো, শুভাঙ্গী ওইটা বললো, শুভাঙ্গীকে খানিক চাটলো, তারপরে আমার দিকে যখন ঘুরলো আমি তখন বলেছি যে না তার মানে দ্রবীভূত হচ্ছে, সলিবেল হচ্ছে, ঠিক আছে, বলে ওটা মীমাংসিত হলো ওখানে। তারপরেই ম্যাম বলছে আচ্ছা কৌশিককে কি কোনো সিনিয়র বা কেউ বলেছে যে পুতুল ম্যাম ল্যাবে বাঘ বা ভাল্লুক কামড়ে টামড়ে দেয়, ঠিক আছে, এত চুপচাপ দাঁড়িয়ে আছে কি ব্যাপার, ঠিক আছে। তো এই হচ্ছে প্রথম দিন পুতুল ম্যামের সাথে ইয়ে, সেটাই লিড করে ওইখানে যখন ওই প্রথমবার সেকেন্ড ইয়ারে আমি যখন ইয়ে দিতে যাই ভাইবা টেস্টে, তখন সেইবার থেকে নতুন নিয়ম ছিল টেস্টেও ভাইবা হবে, ঠিক আছে। তো টেস্টের প্র্যাকটিক্যাল পরীক্ষার ভাইবা দিতে যাই, তখন পুতুল স্কুলে, ওটা কলেজেই হতো,
তো পুতুল ম্যাম ভাই অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করে, শেষে একটু কঠিন একটা প্রশ্ন জিজ্ঞেস করে আইডোমেট্রির উপর বা কিছু একটা। তা আমি একটু ভাবছিলাম, তখন সেই পুতুল ম্যামই বলে যে দেখো এই প্রশ্নটা তুমি ভাবো, পারবে, তুমি যদি না পারো তাহলে আমাদের কলেজে আর কেউ পারবে না, ঠিক আছে। ফলে এরকম এইরকম সব মজার মজার ঘটনা ঘটে। তো ওই পুতুল ম্যামকে যখন প্রথমবার প্র্যাকটিক্যালটা শেষ হয়, এটা আমি অনেক টিচারকেই করে থাকি, যে পুরো কোয়ালিটেটিভ অ্যানালাইসিস শেষ হয়ে গেল, এইবার আমাদেরকে আননোন সলভ দেওয়া হবে নিজেদের করার জন্য। তখন আমি একটা প্রশ্ন করেছিলাম যে এই যে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করছে ঠিক কথা, কিন্তু কেন করব, কেন 4টে স্যাম্পল আপনি মিশিয়ে দিচ্ছেন, আর কেনই বা আমি ওটা ট্রেস ডাউন করতে যাব, ঠিক আছে। এইটা শেখানোর জন্য এত গল্প বললাম, হ্যাঁ, এই ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা পৌঁছানোর জন্য। তখন ম্যাম একটা কথা বলেছিল, এবং আমি মনে করি পুতুল ম্যামের কাছ থেকে আমার ওইটাই পাওয়া বোধহয় সব থেকে ঠিকঠাক উত্তর আর কি, মানে সেই অর্থে। ম্যাম বলেন যে এটা আর কিছুই না, এটা তুমি কত ভালো এই অ্যানালিসিসটা করতে পারছো সেটার উপর ডিপেন্ড করে যে তুমি কত ভালো ইনঅর্গানিক কেমিস্ট্রিটা বোঝো, ঠিক আছে। সত্যিই তাই, সত্যিই তাই, ঠিকই বলেছি যে ইনঅর্গানিক কোয়ালিটেটিভ অ্যানালিসিস তুই যদি ঠিক করে করতে পারিস এবং সেইটা যদি তুই পারফেকশন অর্জন করতে পারিস, তাহলে ইউ আর আ গুড অ্যানালিটিক্যাল কেমিস্ট, ঠিক আছে। এবং অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি মানে তোর অ্যানালিটিক্যাল পাওয়ার, কেমিস্ট্রির রেসপেক্টে অ্যানালিটিক্যাল পাওয়ারটা অনেক বেটার, ঠিক আছে। যদিও আমি যদি মানে আজকে যদি আমি টিচার হতাম, আমাকে যদি কোনো স্টুডেন্ট প্রশ্ন করতো, আমি এটা বলার সাথে সাথেই আরেকটা কথা বলতাম, যেটা আমি এখনই বলছি, সেটা হচ্ছে যে নট অনলি দ্যাট, যে এইটা শুধুমাত্র মানে আজকের দিনের পারপাসটা এটাই সত্যি যে তোমাকে ওভারঅল কেমিস্ট্রিটা হাতে কলমে, মানে কেমিস্ট্রির যে থিওরিটিক্যাল রিচনেসটা সেটা তোমাকে ভালো করে জানতে হবে, সেটা জানলে পরেই তুমি এই কাজটা বেটার করতে পারবে, এবং এই কাজটা তুমি বেটার করতে পারছো মানে তোমার থিওরিটিক্যাল জিনিস জায়গাটাও শার্প হবে, সেই জন্য এই প্র্যাকটিক্যালটাকে এত গুরুত্ব দেওয়া। কিন্তু তদুপরি এর একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে এক সময় কেমিস্টরা সত্যি এইভাবে অ্যানালিসিস করতো, সত্যি এইভাবে অ্যানালিসিস করতো, যে কোন কিভাবে একটা কম্পাউন্ড যখন আমি হাতে পাবো, তখন তো মাস স্পেকট্রোমিটারও ছিল না, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপিও ছিল না, এনএমআর টেনএমআর তো ভবিষ্যতের গর্ভে, কিচ্ছু ছিল না এসব। যখন কিচ্ছু এসব ছিল না, তখন একটা কম্পাউন্ড পেলে পারে মানুষ কি করে তার মলিকুলার ফর্মুলা জানতে পারছে, ঠিক আছে। সেইগুলো কিন্তু এই ধরনের টেকনিক, যেমন বেসিক কেমিস্ট্রিতে তোর একটা জিনিস পড়ে থাকিস, যেটাকে আমরা বলি যে দেখবি পড়ে থাকিস যে এম্পেরিক্যাল এম্পেরিক্যাল ফর্মুলা, আর একটা হচ্ছে মলিকুলার ফর্মুলা, পড়েছিস না এটা? হ্যাঁ। এইখানে এম্পেরিক্যাল ফর্মুলাটা কি? এম্পেরিক্যাল ফর্মুলা হচ্ছে তোর, তুই একটা কম্পাউন্ড পেলি, সেটাকে আগুনে পুড়িয়ে দিলি বা হাইড্রোজেনেশন করে দিলি, এই সমস্ত ড্রাস্টিক কাজকর্ম করলি, করে ওখানে কতটা কার্বন আছে, কতটা হাইড্রোজেন আছে, এইসবের ওয়েট পার্সেন্টেজ বের করলি। সেই ওয়েট পার্সেন্টেজটাকে নানা রকম ক্যালকুলেট করে তুই একটা বেসিক ফর্মুলা পাবি, যেটাকে বলা হয় এম্পেরিক্যাল ফর্মুলা, ঠিক আছে। দেন তার মলিকুলার ওয়েট ক্যালকুলেট করলি, ওজন টোজন করে নানা রকম পদ্ধতি ছিল সেই সময়। সেখান থেকে তুই একটা ওই এন ফ্যাক্টর পাবি, এবং সেখান থেকে তুই বলবি যে আসলে ওই বেসিক যে ইউনিটটা তুই হিসেব করেছিস কেমিক্যাল অ্যানালিসিস করে, কতগুলো সেই রকম ইউনিট জুড়ে জুড়ে আসল মলিকুলটা তৈরি করেছে। এইভাবেই লোকজন আগে করতো। ফলে তোরা যে বেসিক কেমিস্ট্রিতে ওই অঙ্কটা করিস, ওই অঙ্কটার উদ্দেশ্য কিন্তু তোদের পরীক্ষার খাতায় একটা অঙ্ক দেওয়া যাবে তাই জন্য শেখানো হচ্ছে সেটা নয়। একসময় সত্যিই কেমিস্ট্রি ওই জায়গা থেকেই এসছে, এবং ওটা ভালো করে বোঝা মানে কেমিস্ট্রির ফান্ডামেন্টালসটাকে ভালো করে বোঝা, ঠিক আছে। বোঝাতে পারলাম? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারলাম। হ্যাঁ হ্যাঁ। হুম। এবং এটা ফিজিক্স টিক্সের ক্ষেত্রেও কিন্তু সত্যি, হ্যাঁ, সব জায়গা থেকেই সত্যি যে হিস্ট্রিটাকে মাথায় রেখে পড়ানোটাই বেটার, ঠিক আছে। কারণ ওই একটা কথা আছে না, যে যদি 5টা থিওরি থেকে দেখে, ধর বোরের থিওরি, তারপর সোমারফিল্ড মডিফিকেশন এন্ড অল দ্যাট, তাহলে সবচেয়ে মডার্ন থিওরিটাই পড়ানো হচ্ছে না কেন? তার দুটো উত্তর হয়, আমি বারবার বলেছি, আবারও বলছি। 1 নম্বর উত্তর হচ্ছে যে সবচেয়ে মডার্ন থিওরিটা সবচেয়ে কমপ্লেক্স থিওরি হবে, ফলে প্রথমেই সেই কমপ্লেক্স থিওরি থ্রো করা যাবে না তোকে, তোর গ্রাউন্ডটাই, চাষ জমিটাই তৈরি হয়নি সেখানে সেটাকে অ্যাকসেপ্ট করার মতো। অ্যাট দ্য সেম টাইম আরেকটা দিক হচ্ছে যে সায়েন্সের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে তোকে একজন সায়েন্সের লোক বানানো। সেক্ষেত্রে ওই রাস্তাগুলো দিয়ে দেখো এইটা প্রথমে ছিল,
দেন এখানে মানুষ প্রবলেম উত্তর দিতে পারেনি, তাই প্রবলেম হয়েছে, দেন প্রবলেমটাকে এইভাবে সলভ করেছে। এইগুলো দিয়ে আস্তে আস্তে সায়েন্স কিভাবে চলে তার বেসিক ফিলোসফিটা তোকে শেখানোর চেষ্টা করা হয়। আসলে করা হয় না, সেটা আমাদের এডুকেশন সিস্টেমের ফল্টি দিক, বাট এটাই হওয়া উচিত। ঠিক আছে, এটাই হওয়া উচিত যে কি করে ওভারঅল জিনিসটা এগোচ্ছে, তার বেসিক আন্ডারলাইন ডিসিপ্লিনটাকে শেখানো, সেটা একমাত্র কাজ হওয়া উচিত। তার উপরে থাকবে পরীক্ষাও থাকবে, দুটো প্রবলেম সলভও থাকবে, সবকিছু থাকবে, কিন্তু সায়েন্স কিভাবে চলে এটা যদি শেখাতে না পারি তাহলে বেটার সায়েন্সের লোক তৈরি করা যাবে না। যা হয় তাই হচ্ছে, মানে সেটাই দেখা যাচ্ছে যে বহু লোকজন পাবি যারা হয়তো দারুণ সব হাইটেক কাজকর্ম করছে, কিন্তু তাদের বেসিক সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং ভীষণই দুর্বল, ভীষণই দুর্বল। ঠিক আছে, মানে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এটা তো দাদাকে জিজ্ঞেস করলে বলবে, যে কোনো যারা নিজেরা অন্তত একটুখানি সায়েন্স সম্পর্কে ওয়াকিবহাল এবং বর্তমানে রিসার্চ ফিল্ডে আছে, তাদেরকে জিজ্ঞেস করলে এটা বুঝতে পারবি যে রিসার্চের একটা বেসিক জায়গা হচ্ছে পিয়ার রিভিউ। অর্থাৎ এই দুনিয়া সম্পর্কে আমরা কেউই নিশ্চিতভাবে কিছু জানি না, জানতে পারবো না। এবার আমি যদি একটা অঙ্ক করি, সেই অঙ্কটা তাহলে কি করে জানবো যে অঙ্কটা ঠিক না ভুল? সেটাই হচ্ছে পিয়ার রিভিউ। পিয়ার কথাটার মানে হচ্ছে বন্ধু বা কলিগ। তাহলে সেই বন্ধু বা কলিগকে দিয়ে দেখানো যে দেখ ভাই আমি একটু অঙ্কটা করেছি, দেখ তো তোর আন্ডারস্ট্যান্ডিং এ আমি অঙ্কটা ঠিক করেছি কিনা। আজকে যত রিসার্চ পেপার পাবলিশ হয় সবকিছুর পিয়ার রিভিউ হয়, সবকিছু। অর্থাৎ আমি একটা রিসার্চ পেপার লিখলাম, লিখে ওটা আমি পাবলিশ করার আগে কোথাও যেখানে যেখানে দেবো, তাদের টিম আছে যাদেরকে রেফারি বলা হয়, তারা ওই পিয়ার রিভিউটা করবে, করে যদি স্যাটিসফ্যাক্টরি মনে হয় দেন ওটা পাবলিশ হবে। ঠিক আছে, অর্থাৎ প্রসেসটা মেকানিক্যালি সব জায়গায় আছে, কিন্তু যারা আজকের দিনে গবেষণা করছে, রিসার্চ পেপার পাবলিশ করছে নিয়মিত, তাদের সিংহভাগ পিয়ার রিভিউর মানেটাই ঠিক করে বোঝে না, তার ফিলোসফিটাকে তো আরোই বোঝে না। আর যারা রিভিউটা করছে তারাও ঠিক বোঝে না। ওই জন্য গোটা ব্যাপারটা দাঁড়িয়ে আছে ওই জায়গাতে যে কার পেপারে কত সাইটেশন, কোনটা বেশি এক্সাইটিং ওয়ার্ক, কোন রিসার্চটা বেশি ফান্ডিং টানতে পারবে, সেইগুলো বেশি গুরুত্ব পায় এবং ওই আর ওভারঅল ওইভাবে ইয়ে করে। এবং আমি দেখেছি শান্তনুকে জিজ্ঞেস করলেই জানতে পারবি, ও যেহেতু বেশি আমার থেকে বেশি রিসার্চ এবং আমেরিকার মতো দেশে রিসার্চের জায়গায় আছে, ওখানে ওভাবেই চলে যে যারা রিভিউ করছে তারা ওভারঅল রিভিউটা ওই নিরিখেই করছে আর কি, যে আমার কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং কি, সেই আন্ডারস্ট্যান্ডিং এই পেপারটাকে জাস্টিফাই করছে না করছে না, সেই অনুযায়ী রিভিউ করছে। অর্থাৎ একটা ব্যক্তি স্বার্থ দিক লুকিয়ে আছে। অ্যাট দ্য সেম টাইম যারা পিয়ার রিভিউ করতে পাঠাচ্ছে তারা ওখানে অসন্তুষ্ট হচ্ছে যে বাবা মানে ভাবে কোনো, মানে আমার ভাইয়ের মতো, আমার ভাইকে যেমন ধরে বেঁধে অঙ্ক করাতে হয় ওই আর কি, ও অঙ্কটা করে খানিক দায়ে সারা, মানে কোনোভাবে করে ফেললে পরেই বেঁচে যাবো এরকম একটা ব্যাপার। ঠিক তেমনি এখানেও ব্যাপারটা চলে যে যারা রিভিউ করছে এবং যারা রিভিউ করতে পাঠাচ্ছে এবং রিভিউর আশায় বসে থাকছে, তারা সবাই ওইরকম ভাবে যে ভাই কোনো একবার মানে মানে ব্যাপারটা মিটে গেলে পরেই হয়, আমার পেপারটা পাবলিশ হওয়া দিয়ে কথা। পিয়ার রিভিউ, আসল সত্য খোঁজা, এসব নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই। ঠিক আছে, যারা রিভিউ হবে তাদেরকেও তো মানে ওই মানে অতটা স্তরে গিয়ে বুঝতে হবে কেসটাকে নাকি, তাদেরকেও তো অতটা না না, পড়াশোনা করে সেম যেতে হবে। সেম সেম, আর ওই জন্যই তো পিয়ার রিভিউ, সেম সেম ফিল্ডের লোকরাই করে। সেম ফিল্ডের লোকরা করলো তাকে তো অত অবধি পড়াশোনা করতে হবে, মানে যতটা সে রিসার্চ পেপার করেছে বা তার থেকে বেশি করতে হবে। না না, আরে তাই তো করে, মানে ওটাই সেম ফিল্ড মানে কি, সেম ফিল্ড কথাটার মানেই তো তাই। মানে ধর আমি বলছি যে লেটসে কেউ স্টকাস্টিক রিসেটিং এর উপর কাজ করে, স্টকাস্টিক রিসেটিং এর তো অনেকগুলো দিক আছে। মানে ধর একদল লোক বায়োলজিক্যাল সিস্টেমে স্টকাস্টিক রিসেটিং কিভাবে অ্যাপ্লাই হচ্ছে সেটা খোঁজার চেষ্টা করছে, একদল লোক স্টকাস্টিক সেটিং এর নতুন কোনো একটা থিওরি ডেভেলপ করছে, একদল লোক স্টকাস্টিক রিসেটিং এর বিভিন্ন নিউমেরিক্যাল অ্যানালিসিস করছে, অ্যানালিটিক্যাল মেথড সলভ ডেভেলপ করার চেষ্টা করছে, এসব করছে। এবার ধর আমি আজ একটা স্টকাস্টিক রিসেটিং এ একটা প্রবলেম সলভ করলাম কোন একটা, সেটা ওই লোকগুলোর মধ্যে থেকেই কোন একটা টিম থাকবে, তারা দেখবে, ফলে তাদের তো স্টকাস্টিক রিসেটিং এবং তার ইয়ে সম্পর্কে যথেষ্ট ধারণা আছে। হ্যাঁ, এবার আমি যেটা নিয়ে কাজ করব তাদেরকে হয়তো একটু দেখে দেখে নিতে হবে যে কি ব্যাপার, কিন্তু ওই আর কি, যেমন মোটামুটি সেম ফিল্ডের লোকেরাই জিনিসগুলো করে আর কি, মানে ভীষণই ক্লোজ ফিল্ডের লোকেরাই করে। তা আগেও কি এটা হতো? হ্যাঁ হ্যাঁ মানে 100 বছর আগেও কি এটা হতো? হ্যাঁ, হতো হতো, এত অর্গানাইজ ছিল না কিন্তু হতো। যেমন তার উদাহরণটাই এটা যে সত্যেন্দ্রনাথ বোস যখন বোস স্ট্যাটিস্টিক্স বের করছে, সে ওটা আইনস্টাইনকে পাঠাচ্ছে। মানে এখন যেমন ব্যাপারটা গোটাটাই ফর্মাল হয়ে গেছে, তখন এরকম ইনফর্মাল লোকজন, ফেলো লোকজনদেরকে পাঠাতো আর কি। তো আইনস্টাইনকে পাঠায়, সেখানে আইনস্টাইন ওটাকে নিয়ে আরেকটু
নাড়াঘাটা করে। মূলত ওটা বোসেরই স্ট্যাটিস্টিক্স, কিন্তু আইনস্টাইনের কিছু ইনপুট ছিল, সেই জন্য ওটাকে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স বলা হয় পরবর্তীতে। ঠিক আছে। ফলে মানে আইনস্টাইনেরও তাতে কিছু চিন্তা ভাবনা ছিল, অবশ্যই ছিল। এবার আম, ধরো আইনস্টাইনকে পাঠালে, এবার ধরো সে ধরো পাবলিশ করে দিল তার নামে, তাহলে কি হবে? এটা ঠিক আমি জানি না এক্স্যাক্টলি কিভাবে চলতো ব্যাপারটা, মানে এটা নিয়ে এই জন্য তো প্রবলেম হয়, এই নিয়ে অনেকগুলো প্রবলেম হয় এই কারণে। অনেকগুলো প্রবলেম আছে ঐতিহাসিক ভাবে, যে কে আগে করেছে সেটা নিয়ে মারামারি চলে আর এখন কি। এখন ঠিক কি আছে। করে হয়? তাহলে হচ্ছে রেডিওটাও, না না, রেডিওটা খুব একটা রেডিও মানে ওটা ওটা কিছুটা। ওটা একটা মানে মিথ বলবো আমি, কারণ আমরাও ছোটবেলায় ওটা শুনেছি, কিন্তু ওটা ঠিক কথা নয়। কারণ মার্কনি আর জগদীশ চন্দ্র বোস এরা কিন্তু আলাদা সেক্টরে কাজ করেছে। ঠিক আছে, জগদীশ চন্দ্র বসুর কাজটা সেরফ এইটুকু ছিল যে তখন হুম। মনে করা হতো পৃথিবীর চারপাশে একটা মিডিয়াম আছে, যে মিডিয়ামটার নাম আছে ইথার মিডিয়াম। ঠিক আছে, এই ইথার আচ্ছা, কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে তোরা যে ইথার পড়বি সেই ইথার নয়, এটা একটা তাহলে কিছু একটা মিডিয়াম। ঠিক আছে, মানে ওটা একটা মনে করা হতো ইথার মিডিয়াম। ঠিক আছে। মানে এবং এমনি যেমন তরল মিডিয়াম হয়, লিকুইড হয়, তো এরকম একটা ইথার মিডিয়াম। হ্যাঁ হ্যাঁ, এরকম প্রচুর ভেগ ধারণা ছিল আর কি। যেমন আজ থেকে 100-120 বছর বা আগে পর্যন্ত, ইভেন যখন ইলেকট্রন আবিষ্কার হচ্ছে তখনও পর্যন্ত মানুষ মনে করতো ম্যাটার কন্টিনিউয়াস, অর্থাৎ এই ছোট ছোট হুম। কতগুলো পার্টিকেল মিলে সমস্ত ম্যাটার তৈরি হয়েছে, না তা নয়, যে কোনো ম্যাটার কন্টিনিউয়াস একটা গোটা। ঠিক আছে, ফলে এরকম প্রচুর হুম। আম, আম, ধারণা, গন্ডগোলের ধারণা ছিল আর কি। ঠিক আছে। আম, হুম। দেখে খুব মনে হয় এটা আমাদের খুব ভুল ধারণা কাজ করে, যে আমরা ওদের অনেক দূর চলে এসেছি, মানে অনেক কিছুই না খুব রিসেন্ট আবিষ্কার হয়েছে, আমরা ঠিক রিয়েলাইজ করে উঠতে পারি না। আম, বিশেষ করে সেটা যদি তোর জন্মের আগে হয়ে থাকে, আম, হুম। ঠিক রিয়েলাইজ করে উঠতে পারবি না। মানে যেটা তোর জন্মের ধর 2 বছর আগে হয়েছে, হুম। সেটাও তোর মনে হবে যে এটা তো খুব সার সত্য, কিন্তু একটু ডিপলি খোঁজ খবর করে নিয়ে দেখলেই দেখবি যে এটা এতটাও সার সত্য নয়, কিন্তু মানে এটা খুব রিসেন্ট, খুবই রিসেন্ট। মানে এরকম প্রচুর উদাহরণ দেওয়া যায়, যেমন ডায়নোসর কিভাবে মারা গেছিল, জানিস মার্কনি ডায়নোসর? আর জগদীশ চন্দ্র বসু তাহলে ওই রেডিওটা কিভাবে হলো? মানে রেডিওর যে থিওরিটা, ওরা দুজনেই মার্কনি দিয়েছিল। মার্ক মার্কনির কাজটা হচ্ছে যে বেতার মানে ওভারঅল রেডিও সিস্টেমটা ডেভেলপ করা, আর হুম। জগদীশ চন্দ্র বসুর কাজটা কিন্তু ছিল যে ইথার মিডিয়াম দিয়ে যে বেতার বা রেডিও ফ্রিকোয়েন্সি পাঠানো যায় হুম। সেইটা নিয়ে কাজ করা। ঠিক আছে, ফলে উনি দুজনের জানলো কাজে, কিভাবে ইথার মিডিয়াম রয়েছে? না না, ওটা কমন আন্ডারস্ট্যান্ডিং ছিল, মানে তখনকার দিনে ওটা কমন আন্ডারস্ট্যান্ডিং যে পৃথিবীর চারিদিকে আমরা যে মিডিয়ামটায় বসে আছি সেটা ইথার মিডিয়াম বলা হতো আর কি। ইথার মানে একটা অদৃশ্য কোনো মিডিয়াম আছে। ঠিক আছে, ও। আহ ইথার মিডিয়াম বলা হতো। ফলে ওই জন্য জগদীশ চন্দ্র বসুর কাজের নামটা ওই রকম, অ্যাকচুয়ালি বুঝতেই পারছিস যে তার মানে বায়ুর মধ্যে দিয়ে বেতার তরঙ্গ পাঠিয়েছিল, কিন্তু তখনকার দিনে বলা হতো এটা যে ইথার মাধ্যমের মধ্যে দিয়ে রেডিও ওয়েভ এটা পাঠানোটা, তরঙ্গ। এটা হচ্ছে জগদীশ চন্দ্রের কাজ। আর মার্কনির কাজটা কিন্তু আরেকটু অন্যরকম। হ্যাঁ, মার্কনির কাজটা কিন্তু ওভারঅল রেডিও সিস্টেমটাকে, অর্থাৎ একটা রেডিও চলতা ফিরতে রেডিও তৈরি করা, সেটা মার্কনি করেছিল। ফলে দুজনের কাজে ওভারল্যাপ আছে, কিন্তু ঠিক ওই মারামারিটা নেই যেটা আমাদেরকে খাওয়ানো হয় আর কি। তাহলে কিন্তু কিভাবে এরকম আমরা রেডিও শুনি? রেডিও শুনিস? হ্যাঁ, মানে কেন ও আমরা ওসব শুনতে পাই রেডিও? ও ওসব বাদ দে, এখন ওর জটিল ব্যাপার অনেক, মানে এখন বলে ওইখানে ডিপ যেতে চাইছি না। যে কোনো মানে ওটা দেখবি তুই, তোর যখন ইন্টারেস্ট হচ্ছে তুই খোঁজ নিয়ে দেখবি যে কি করে যে কোনো জিনিসকে একটা ডিজিটালি ইয়ে করা হয়, মানে ডিজিটাল ছেড়ে দে, কোন ফ্রিকোয়েন্সিকে কিভাবে। রোহন কর্মকার ফোন করছে। হ্যালো, হ্যাঁ বল। খবর তো ভালোই।
হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যাঁ হ্যাঁ, সো দিস ইজ ইট। ওটা দেখবি যে কোনো মানে ডিজিটাল ফ্রিকোয়েন্সি কি, ডিজিটালও দরকার মানে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি করে রিসিভ করা হয় না, অল দ্যাট। ঠিক আছে, সে না হয় পরে কখনো বলা যাবে। আমরা খানিকটা রেডক্সে ঢুকি আর কি। কতক্ষণ পড়তে পারবো আর? আমার হবে এবার। ততক্ষণ আমারও হবে। তোর হবে? হ্যাঁ, কালকে সকালে পড়া নেই। আচ্ছা, না বললি যে মা, মা জাগতে দিচ্ছে না? ও যা, আসলে সকালে আমি উঠতে পারছি না তো, পড়া থাকলে সেই কারণে, কিন্তু নেই ও কালকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে তুই তো মানে ইদানিং তো লাস্ট 1 মাসে তো আমার কাছে রাত্রে পড়িসনি। না না, হুম, তাহলে এমনি জাগবি নাকি? মানে মানে নিশ্চয়ই রাত জেগেছিস, সেই জন্য সকালে উঠতে পারিসনি, সেই জন্যই তোর মা বলেছে। হ্যাঁ কতদিন আমি, হ্যাঁ অনেকদিনই জেগেছি, তারপর আমি বকাবকি করেছি, সেই জন্য আমি তারপর দিন দিয়ে যাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খানিকটা পড়ি আমরা অন্তত। আমি মোটামুটি আজকে রেডক্সের যেটা প্ল্যান করেছিলাম আর কি, জানতাম সেটা হবে না, কারণ আমাকে বেসিক অনেকগুলো কথা বলতে হবে, তারপরে তো আবার ইন্টারনেটের প্রবলেম অনেকটা সময় গেল। সেটা হচ্ছে যে আমরা অবধি পড়তে চেয়েছিলাম, একদম কালকে ডিসপ্রপোর্শন সকালে ফাঁকা কন্ট্রিবিউশন। আছে তোমার? কালকে সকালে ফাঁকা হয়তো আছে, কিন্তু মুশকিল হচ্ছে যে ফুল আজকে আছে? রাতে পরে আবার কালকে সকালে উঠতে পারবো কিনা সেটা একটা ব্যাপারে। ও, মানে সকালে বলতে ওই 9টা দিয়ে। কেন এখন অসুবিধা হবে? এখন কতক্ষণ পড়া যাবে এখন সেটা একটু না বল। না, এখন অসুবিধা হবে বলছি না, বলছি যে এখন যদি বেশি সময় না হয় সেই কারণে। আমার সময় হবে, হ্যাঁ, আমি আমারও হবে। এখন খানিকটা পড়ে দিতে পারি। আর ক্লাস এই রোববার দিন তো পড়ার একটা সুযোগ আছে আর কি, ওটা তো হ্যাঁ হ্যাঁ, রোববার দিন রোববার দিন ছুটি আমরা তো, আছে। আমার না একটা রোববার দিন সমস্যা আছে একটু। কি? রোববার দিন যদি একটু সকালের দিকে হয় না, আমার একটু রবি show একটু অসুবিধা আছে, ক্লাস করতে পারবো না হয়তো, ঠিক আছে? আচ্ছা, মানে তুই তো সেদিন বললি যে আমার পুরোনোটাই দেখে না, ওখান থেকেই হবে। আমি তো পুরোনোটা দেখেই হ্যাঁ ওটা ম্যানেজ। বুঝতে পেরেছি। না এটা একটা এক্সকিউজ আছে। রবিবার যদি সকাল 7টা-8টার দিকে উঠতে হবে তাহলে হবে, তারপরে রবিবার আর সোমবার দিনই হবে আর কি। কটা অবধি তোর রবিবার কটা অবধি ফাঁকা আছে সকালে? রবিবার সকালে আমার ফাঁকা 11টা অবধি, 11টা 12টা অবধি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 8টা সাড়ে 8টায় করার চেষ্টা করি। আচ্ছা, এবার যেটা মূল প্রশ্নটায় আসি, সেটা হচ্ছে যে রেডক্স এবং অ্যাসিড বেস এই দুটোর তো কেন ইম্পর্টেন্ট আমি অনেক কিছু বললাম, কিন্তু মূলত আমি যদি একটা প্রশ্ন করি যে ক ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্ভব, ঠিক আছে? সো হাউ মেনি ফান্ডামেন্টাল types of chemical reaction are there? বল, any guesses? মানে কেমিক্যাল রিয়াকশন, ওই জারণ বিজারণের কথা বলছো? না, আমি বলছি যে যে কোনো রাসায়নিক বিক্রিয়া, হুম, কত ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্ভব, ফান্ডামেন্টাল মানে মানে যত ধরনের রাসায়নিক প্রকৃতিটা কি বিক্রিয়া হয়। হবে? হ্যাঁ হ্যাঁ, প্রকৃতিটা কি মানে রাসায়নিক বিক্রিয়া তো অনেক ধরনেরই হয়, যে কোনো কিছু বিক্রিয়াই তো সেটা, মানে রাসায়নিক ভাবে যা বিক্রিয়া করবে সেটাই তো রাসায়নিক বিক্রিয়া। হ্যাঁ বুঝলাম তো। তাহলে এই যে কোনো প্রকার রাসায়নিক বিক্রিয়াকে ক ভাগে কিসের ভাগ করা বেসিসে, যায়? মানে কিসের বেসিসে ভাগ করবো সেটা? অনেক কিছুর বেসিসেই তো ভাগ করা যায়। হ্যাঁ সেটাই তো জিজ্ঞেস হচ্ছে, অনেক কিছুর বেসিসে ভাগ করা যায়, ফান্ডামেন্টাল কোন বেসিসে ভাগ করা যায়? ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল যেমন ধর মানে ওই রকম। আচ্ছা বল কোন কটার উপর ভাগ করা যায়। মানে জয়া একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, যেটা খুবই ভালো আর কি, যে আমি যে ভাগটা করব ভাগের বেসিসটা কি, কারণ যে কোনো ভাগের বেসিস হয়। সেটার উত্তরটা আমি আমি যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে এটাই, যেমন ধর পৃথিবীতে মানুষ আছে, তো মানুষকে আমি ক ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? আর হ্যাঁ এর অনেক কিছু হতে পারে, মানুষের গায়ের রঙের রেসপেক্টে ভাগ করা যেতে পারে, দেশ হিসাবে ভাগ করা যেতে পারে, ধর্ম হিসাবে ভাগ করা যেতে পারে,
নানা রকম জিনিসের রেসপেক্টে ভাগ করা যেতে পারে, ঠিক আছে। কিন্তু ফান্ডামেন্টালি মানুষকে কি হিসাবে ভাগ করা যাবে, এটা যদি আমি প্রশ্ন করি। তার মানে ধর্ম, সে মানুষ। হ্যাঁ মানে যদি এটা খুব ট্রিকি প্রশ্ন, কিন্তু ওই আর কি যে এটা তো ওই ফাইভ মানে ফাইভে বুঝলাম না যে সংযোজন বিয়োজন প্রতিস্থাপনে এইরকম হবে। আচ্ছা এইরকম ভাবে হলে পরে তোর তোর কটা মানে তোর কি মানে পৃথিবীতে যত কেমিক্যাল রিয়াকশন সম্ভব তাদেরকে বেসিক্যালি ফান্ডামেন্টালি কটা ভাগে ভাগ করা যায়? আচ্ছা জয়া? আমার কিছু মনে হচ্ছে না। আচ্ছা এটা কমন যে উত্তরটা লোকে দিয়ে থাকে, যেটা খুব স্বাভাবিক, তোরা ভুলে গেছিস, কিন্তু ছোটবেলায় পড়ানো হয়, কোন ক্লাসে আমি মনে নেই, আমি পড়েছিলাম মনে আছে। হ্যাঁ ওই সংযোজন বিয়োজন করে 8খানা রিয়াকশন পড়া হয়, ঠিক আছে, ও 8 টাইপস। সংযোজন বিয়োজন, আচ্ছা। সংযোজন বিয়োজন, তারপর আবার কি সব প্রতিস্থাপন, তারপরে হচ্ছে আরো প্রতিস্থাপন এন্ড অল দ্যাট, ঠিক আছে, জুতো বিক্রিয়া। বিক্রিয়া পড়িনি। দহন, কি হবে? দহন দহন। আচ্ছা আচ্ছা ওই যাই হোক, আমার মনে নেই, আমার ওই আটটা টাইপের একটা মানে ওই যে কটা 4-5টা মনে আছে বললাম, ঠিক আছে, অপনয়ন এসব আছে, ঠিক আছে, 8 টাইপস, ঠিক আছে, কিন্তু এটা ফান্ডামেন্টাল, এটা এগুলো ফান্ডামেন্টাল না, দে আর নট এটা কি ফান্ডামেন্টাল। অপনয়নও ছিল? তার মানে বজ্র গুণনও থাকবে? আই না না না, সংমিশ্রণ প্রতিস্থাপন এইগুলো। হ্যাঁ মানে মেবি ওই 8টা যে তোর পড়েছিস ছোটবেলায়, আমার মনে নেই, আমাকে বলে লাভ নেই, ঠিক আছে। না আমি বলছি মৌলিকগুলো কি এইগুলো না? না মৌলিক বলছি কোনগুলো, ফান্ডামেন্টাল, দে আর নট ফান্ডামেন্টাল, এগুলো ফান্ডামেন্টাল নয়, ঠিক আছে। তাহলে কোনগুলো ফান্ডামেন্টাল? ফান্ডামেন্টালি কেমিক্যাল রিয়াকশন দুটো টাইপের, ঠিক আছে। কেমিক্যাল রিয়াকশন 2 টাইপস, অনলি 2 টাইপস, ঠিক আছে। এটাও সিএস এর ব্যাচে আমি প্রথম বলে দিয়েছিলাম, সিএস খুব ইয়ে করেছিল, যাই হোক 2 টাইপস, ফান্ডামেন্টালি 2 টাইপস, ঠিক আছে। কি কি সেই দুটো টাইপ? আমি সিএস এর ব্যাচে যেটা বলেছিলাম সেটা আগে বলেনি, সেটা পুরোপুরি ঠিক নয়, হ্যাঁ। ফান্ডামেন্টালি দুটো টাইপ, তারা একটা হচ্ছে অ্যাসিড বেস, আরেকটা হচ্ছে রেডক্স, ঠিক আছে। ওভারল্যাপ থাকতে পারে, অর্থাৎ একটা রিয়াকশন কিন্তু অ্যাসিড বেস বা রেডক্স উভয় ঘটনায় ঘটছে, এটা হতে পারে, ঠিক আছে। এরকম নয় যে যেগুলো অ্যাসিড বেস সেগুলো রেডক্স হতেই পারবে না, এই দুটোকে ফান্ডামেন্টাল বলছি কেন? কারণ এছাড়া আর আর কোনোভাবে যে কোনো রিয়াকশন, যে কোনো কেমিক্যাল রিয়াকশনকে এই দুটোতে ভাগ করা যায়, ঠিক আছে। যে কোন বিক্রিয়া না মানে জারণ বিজারণ তো সব বিক্রিয়ায় হয় না। না নাও হতে পারে। মানে অ্যাসিড বেস হলেই তো সেটা জারণ বিজারণ হয়ে যাবে, আর জারণ বিজারণ হলে তো না সেটা না রেডক্স হয়ে যাবে। না না, নট নেসেসারিলি, নট নেসেসারিলি। তাই? উদাহরণ দেখাবো, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ। ইলেকট্রন গ্রহণ হচ্ছে না এরকম কোনো বিক্রিয়া? না ইলেকট্রন গ্রহণ কিভাবে হচ্ছে তার উপর ডিপেন্ড করে, ইলেকট্রন গ্রহণ আর ত্যাগ নয়। ইলেকট্রন গ্রহণ আর ত্যাগের ফলে কি কোনো এলিমেন্টের অক্সিডেশন স্টেট বাড়ছে বা কমছে, তাহলে ওটা জারণ বিজারণ। যদি না বাড়ে না কমে তাহলে হবে না। আমি একটা সোজা উদাহরণ দিচ্ছি, ধর HCl প্লাস NaOH, এটা কি কি বিক্রিয়া? এটা হয়ে যায়, এটা অ্যাসিডিটি মানে অ্যাসিড বেস, তাই তো? হ্যাঁ অ্যাসিডিক নয়, অ্যাসিড বেস রিয়াকশন, একটা অ্যাসিড আছে একটা বেস আছে, তাহলে এরা রিয়াকশন করে কি করতে করবে, জল ও লবণ, হ্যাঁ হলো তো? এটা কি একটা জারণ বিজারণ বিক্রিয়া? হ্যাঁ। না, না জারণ বিজারণ না এটা। এখানে হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট +1, এখানেও হাইড্রোজেনের স্টেট +1, এখানে অক্সিজেনের অক্সিডেশন স্টেট -2, এখানেও অক্সিজেনের -2, এখানে সোডিয়ামের +1, এখানেও সোডিয়ামের +1, এখানে ক্লোরিনের -1, এখানেও ক্লোরিনের -1, মানে ফলে এটা জারণ বিজারণ বিক্রিয়া নয়, এটা সিম্পল অ্যাসিড বেস রিঅ্যাকশন। আচ্ছা আচ্ছা। তাহলে আমি বলছি অ্যাসিড বেস আর জারণ বিজারণ কোনোটাই না, এরকম একটা দেখো নেই, হবে না তো, নাহলে তো ফান্ডামেন্টালি হবে না ওটাই। ওই জন্যই ফান্ডামেন্টাল। দেয়ার আর নো সিঙ্গেল রিয়াকশন যেটা অ্যাসিড বেসও নয় রিডক্সও নয়, আইদার অ্যাসিড বেস হবে অর রেডক্স হবে, অর দুটোর ওভারল্যাপ হতে পারে, যে এমন একটা রিয়াকশন যে অ্যাসিড বেসও রেডক্সও, সেটা হতে পারে, ঠিক আছে। কিন্তু দুটোর এই দুটোর একটাও নয়, এটা হতে পারে না। এই কথাটা একটু মানে একটুখানি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখ, আমি ঠিক বলছি না, এক্ষুনি বুঝতে পারবি কেন ঠিক বলছি না। তার কারণ হচ্ছে আমি যেই বললাম না যে কেমিক্যাল রিয়াকশন দুটো টাইপের, এই কথাটা পুরোপুরি ঠিক নয়।
দুটো টাইপের এটা ঠিক, কিন্তু সেই দুটো টাইপ এটা নয়। আমি যদি কেমিক্যাল রিয়াকশনকে ভাগ করি, আমি করে নি, তারপরে বলছি ব্যাপারটা কি। কেমি কি কি হ্যাঁ, লোকজন 8 বলছিল, তারপর 8-এ যখন রাজি হয়নি স্যার তারপর 4 বলছিল, 6 বলছিল, 12 বলেছিল কেউ কেউ। এরকম করতে করতে আমার দিকে ঘুরেছে। আমি একদম নতুন, সেকেন্ড ক্লাস সম্ভবত সেদিন। ঘুরেছে, আমি তখন বলছি 2 প্রকার, ঠিক আছে। বলছে কেন বাবু, তোমার কেন 2 প্রকার মনে হলো, ঠিক আছে। আম, আমি বললাম অ্যাসিড বেস আর রেডক্স। স্যার আমার দিকে তাকালোই না, ঠিক আছে, তাকালোই না। আমি একটু স্যারের ডান দিকে কোণা করে বসেছিলাম সেদিন। টুক করে পুরো একদম পুরো চোখটাকে একদম মিন মিন পজিশনে নিয়ে চলে এলো, নিয়ে এসে সবার দিকে তাকিয়ে বললো যে হ্যাঁ 2 প্রকার, রেডক্স আর অ্যাসিড বেস, ঠিক আছে। তারপরেই বলছে যে এটা এই টেবিলে যারা পড়ে যায়নি তাদের পক্ষে সারা কলকাতা ঘুরে বেড়ালো এটা বলা মুশকিল যে ফান্ডামেন্টালি অ্যাসিড কেমিক্যাল রিয়াকশন ক প্রকারের। অনেক কথা বলবে, অনেক প্রকারের হ্যান ত্যান উত্তম। ফান্ডামেন্টালি রিয়াকশন 2 প্রকারের, অ্যাসিড বেস এবং রেডক্স। বলে আমার দিকে না তাকিয়ে আমার দিকে আঙ্গুলটা দেখিয়ে দিয়ে বলছে ওকে জিজ্ঞেস করে, ও কি করে, তাহলে ও কি করে বললো স্যার, ওকে জিজ্ঞেস করে। আমি একদম কন্টেমপ্লেট করছি, হ্যাঁ মানে যা বলেছিল তাই বলছি। ওর দিকে মানে ওকে জিজ্ঞেস করে দেখো, ও যেখান থেকে শিখেছে তার লেজটা এখানে বাঁধা। সত্যি তাই, আমি দেবাশিস স্যারের কাছে শিখেছিলাম, দেবাশিস স্যার সিএসএস স্টুডেন্ট ছিল, ঠিক আছে। মানে, আম, জানতো সেটা? না জানতো না, জানতো না, জানতো না, জানতো না। ফলে ওইটা ওই কনফিডেন্স লেভেল আর কি, যে ভাই আমি এটা বলেছি কলকাতায় ইয়ে করে, ঠিক আছে। বাট যাই হোক, বাট ওখানেও সিএস যেটা বলেনি, আমি 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 সিএস এর জায়গায় থাকলে বলতাম, যেটা এখন বলছি, যে ঠিক পৃথিবীর সমস্ত কেমিক্যাল রিয়াকশন 2 প্রকারের নয়, ঠিক আছে। পৃথিবীর সমস্ত কেমিক্যাল মানে 2 প্রকারের, কিন্তু সেটা অ্যাসিড বেস নয়। পৃথিবীর সমস্ত কেমিক্যাল রিয়াকশনকে বেসিক্যালি 2টো ভাগে ভাগ করা যায়, আয়নিক আর নন আয়নিক, ঠিক আছে। আয়নিক কারা না, যেখানে ইলেকট্রনের পার্মানেন্ট ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। আয়নিক কারা না, পার্মানেন্ট ট্রান্সফার অফ ইলেকট্রন যেখানে রয়েছে। যে রিয়াকশন গুলো তোরা তোদের এখনো অব্দি জীবনে দেখে এসেছিস, অন্তত কেমিস্ট্রি নিয়েও যদি পড়িস, অন্তত আগামী 2 বছর দেখবি, ঠিক আছে। দেন আরেক ধরনের রিয়াকশন হয়, যেই রিয়াকশনে ইলেকট্রনের পার্মানেন্ট কোনো ট্রান্সফার হয় না, ঠিক আছে। কেন ওই যে বা ওই আগেরটা যে বললে অ্যাসিড বেস আর রেডক্স এ দুভাগে ভাগ করা আছে বলছি ফান্ডামেন্টাল, ওটাকে ভেঙে বলছি কেন বলছি এখন? বলছি লেট মি কমপ্লিট। আচ্ছা, প্রেফারেন্সিয়াল বলাটা বেটার, ঠিক আছে। প্রেফারেন্সিয়াল ট্রান্সফার অফ ইলেকট্রন, ঠিক আছে। অর্থাৎ ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে এটা থেকে ওটায়, ওটা থেকে সেটা, এবং প্রেফারেন্সিয়ালি পার্মানেন্টলি হয়ে যাচ্ছে। আর নন আয়নিক রিয়াকশন হচ্ছে সেখানে ইলেকট্রনের কোনো প্রেফারেন্সিয়াল ট্রান্সফার হয় না, যে এই সেন্টার থেকে ওই সেন্টারে ইলেকট্রন ট্রান্সফার হয়ে গেল, যেরকম রিয়াকশন তোরা দেখে অভ্যস্ত, সেটা হয় না। বরং একটা ওই ইলেকট্রনিক অরবিটাল গুলোর একটা ওভারল্যাপের মধ্যে দিয়ে ওভারঅল রিয়াকশনটা হয়। যে রিয়াকশনটা এতটাই মানে কঠিন বলে তোরা এখন তো দেখিস না, আগামী 2 বছরও দেখবি না, আনটিল আনলেস কেউ কেমিস্ট্রি অনার্স নিয়ে 3rd ইয়ার অব্দি যাচ্ছে। এখন জানি না কোন ইয়ারের সিলেবাস আছে, কিন্তু অ্যাটলিস্ট 3rd ইয়ার 2nd ইয়ারের শেষে গিয়ে এই ধরনের রিয়াকশনের সাথে লোকে ইন্ট্রোডিউসড হয়। এই নন আয়নিক রিয়াকশন আরেকটা নাম হচ্ছে পেরিসাইক্লিক রিয়াকশন, ঠিক আছে। এইখানে ডিরেক্টলি কোনো ইলেকট্রনের ট্রান্সফার হয় না, হ্যাঁ। যেমন ধর এরকম একটা যদি জিনিস হয়, এই ধর একটা ডাই ইন আছে, মানে এটা বেসিক্যালি সিএইচ, আমি জানি অর্গানিক এখনো তো তোরা নতুন, তাও আস্তে আস্তে বলছি। এটা CH2 মানে বেসিক্যালি CH2 হ্যাঁ, মানে একটা সিস ডাই ইন আছে, হ্যাঁ, 2টো ডবল বন্ড আছে, জন্য ডাই ইন। এর সাথে তুই যদি একটা কোথায় দুটো জাস্ট ডবল বন্ড? এই যে দেখেছি এরকম করে কেমিক্যাল বন্ডিং এ এটা এইরকম আছে না অনেক জায়গায় লাস্টের দিকে। আছে, যাই হোক, এইটা একটা ডাইন আর এইটা একটা সিঙ্গেল ইন, অর্থাৎ সিঙ্গেল অ্যালকিন বেসিক্যালি। এদেরকে তুই যদি রিয়াকশন করিস, এরা ডিল সোল্ডার বলে এক ধরনের রিয়াকশন করে, যেটা একটা পেরিসাইক্লিক রিয়াকশন। 3 ধরনের পেরিসাইক্লিক রিয়াকশন হয়, ঠিক আছে। সাইক্লোএডিশন, ইলেকট্রোসাইক্লিক রিং ক্লোজার, আর কি ইলেকট্রোসাইক্লিক রিং ক্লোজার, সাইক্লোএডিশন ও হাইড্রোজেন শিফট, ঠিক আছে। যাই হোক, এইটা কি হয়, এটা অটোমেটিক্যালি
মানে এরা ঠিক ইলেকট্রন ট্রান্সফার হয় না, যদিও মানে চাইলে কেউ দেখাতে পারে এইভাবে যে এখান থেকে ইলেকট্রনটা ট্রান্সফার হলো এখানে, এখান থেকে ইলেকট্রন ট্রান্সফার হলো এখানে, এখান থেকে ট্রান্সফার, কিন্তু অ্যাকচুয়ালি ভাবে রিঅ্যাকশনটা হয় না। এই জন্য এগুলো খুব কোয়ান্টাম মেকানিক্যালি ডিল করতে হয়, খুবই কঠিন। ওই জন্য বুঝতেই পারছি যে কেমিস্ট্রি অনার্স নিয়ে থার্ড ইয়ার পড়লে তারপরে গিয়ে পেরিসাইক্লিক রিঅ্যাকশন ঢোকে, ঠিক আছে, দিয়ে আলটিমেটলি এটা এরকম তৈরি করবে, এটা জুড়ে যাবে, এবং বুঝতেই পারছি যে এই ডবল বন্ডটা এখানে পড়ছে, এই সরি এটার কষ্ট এটা হচ্ছে এটা এটা তৈরি হবে, ঠিক আছে, এই জিনিসটা তৈরি হবে এটা থেকে। এটা একটা ক্লাসিক ডিল সল্টার রিঅ্যাকশন, ঠিক আছে, ডিল সল্টার রিঅ্যাকশন, এবং এতই গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন যে হ্যাঁ হ্যাঁ দুটো ডবল বন্ড ছিঁড়ে দিল যে ওটা একটা নিচে চলে এসছে। হ্যাঁ মানে এইভাবে ভাব, এইখানের একটা ডবল বন্ডের কষ্টে এই বন্ডটা তৈরি হয়েছে, এই বন্ডটা এইখানে পড়েছে, আর এই বন্ডটার কষ্টে এই বন্ডটা তৈরি হয়েছে, আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছিস? এই ধরনের রিঅ্যাকশনকে বলা হয় পেরিসাইক্লিক রিঅ্যাকশন। এটা খুবই ক্রিটিক্যাল একটা, যেমন আজকের দিনে খুবই ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। এবং পেরিসাইক্লিক রিঅ্যাকশন গুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা মানে রিঅ্যাকশন করতে প্রায় নো টাইম নেয়, মানে ঝপ করে রিঅ্যাকশন, যদি রিঅ্যাকশন হওয়ার হয় ঝপ করে হয়ে যাবে, মানে ভীষণই ফাস্ট রিঅ্যাকশন হয়, ঠিক আছে। এবং এতই ইম্পর্টেন্ট রিঅ্যাকশনে যে ডিল সল্টার যারা প্রথম পেরিসাইক্লিক রিঅ্যাকশনকে, যদিও তখনও পেরিসাইক্লিক রিঅ্যাকশন হিসেবে এস্টাবলিশ হয়নি, ডিল সল্টার রিঅ্যাকশন, এটা 1950-50 অ্যারাউন্ডে হবে, ঠিক আছে, ওরকম। এখনো 100 বছর হয়নি। হ্যাঁ বটেই, ওই যে বললাম না যে অনেক কিছুই দেখে মনে হয় এরকম। এবং মজার ওখানে সিএস বলতো খুব মজা করে যে সিএস এই পেরিসাইক্লিক রিঅ্যাকশনে মানে মাস্টার লোক ছিল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দাদাও পড়েছে। তো তোমার তোমার একসাথে নাকি আগের ব্যাচে নাকি? না না একসাথে একসাথে, মানে শান্তনু এমনি আমার আগের ব্যাচ, কিন্তু ও নরেন্দ্রপুর ছেড়ে যখন মোলানা এলো আমরা এক ব্যাচ হয়ে গেলাম, তো তাহলে ফলে তোমার মোরাল। মানে তুমি যে ব্যাচে পড়তে মানে আমি বলতে চাইছি তোমার মানে তোমাকে যে প্রশ্নটা করেছে বা তোমাদের ব্যাচে সেটা কি তখন দাদা ছিল? কোন প্রশ্নটা? এই যে কত প্রকার। ওই দিন তোর দাদা থাকার কথা, কিন্তু ওই দিনের তোর দাদার স্মৃতি আমার নেই, কারণ ওই দিন তোর দাদার সাথে পরিচয় হয়নি। তোর দাদার সাথে পরিচয়ই সিএস এর ব্যাচে, সেটা আমার তরফ থেকে নয়, কারণ সম্ভব নয়, আমি কারোর সাথে গিয়ে চট করে পরিচয় করে উঠতে পারি না। যেটা হয়েছিল যে ওই রকমই অ্যারাউন্ডে, মানে সিএস এর একদম প্রথম দিককার, মানে তখন বোধহয় 1-1.5 মাস পড়া হয়ে গেছে এরকম কিছু একটা, তখন এমও পড়াচ্ছিল সিএস, মানে মলিকুলার অরবিটাল থিওরি। তখন আমি একটা প্রশ্ন করি, এবার শান্তনুও অনেক প্রশ্ন করতো, ঠিক আছে, এবার কিন্তু ওই শান্তনুর সাথে সিএস এর যাই হোক একটা মানে সিএস এমন না সিএস খুব খারাপ, মানে ভালোবাসতো না। ক্লাসের শুরুতে প্রায় 8 ঘন্টার মতো প্রশ্ন করেই কাটাতো। হ্যাঁ প্রশ্ন করে কাজ করতো, এবং ওই ওর নরেন্দ্রপুর ছেড়ে আসেন অল দ্যাট সামথিং, আমি জানি না, মানে কারো কাছে আমাদের কাছে পরিষ্কার নেই কি ব্যাপারটা, কিন্তু সিএস আর কি শান্তনুর প্রশ্নগুলোকে একটুখানি কড়া ভাবে ট্রিট করতো আর কি, যেটা হয়তো অন্যদেরকে করতো না, ঠিক আছে। তো আম, বলতে মানে অনেক গুরুত্ব দিয়ে করতো নাকি? না না একটু মানে তেচড়া ভাবে আর কি, বুঝতে পেরেছিস, মানে একটা হয় বলতে মানে তেচড়া ভাবে মানে একটুখানি কি বলবো, যে ঠেস দিয়ে যাকে বলে আর কি। ভালো করে বলতো না নাকি? না না ভালো করেই বলতো, কিন্তু একটুখানি যা হয় আর কি, একটুখানি ঠেস দিয়ে একটুখানি, মানে কি আর বলি আর কি, মানে বাদ দে, ওটা ইম্পর্টেন্ট না। ওরকম। মানে সিএস শান্তনুকে মানে আমি যখন দেখেছি প্রথম বছর শান্তনু যখন সিএস এর কাছে পড়েছি সেটা তো আমি দেখিনি, এবং শান্তনুর কাছ থেকে শুনেছি তখন সিএস এর সাথে ভালোই গিয়েছিল। কিন্তু শান্তনু যখন বললো যে নরেন্দ্রপুর ছেড়ে দিচ্ছে, সেইটা বোধহয় সিএস কোনো কারণে সিএস চেয়েছিল না ছাড়তে, বা এরকম কিছুটা হবে। যদিও সিএস রামকৃষ্ণ মিশনের সবাই বিরোধী ছিল, কিন্তু জানি না কেন, কি ব্যাপার, শান্তনুর কাছ থেকে শোনা, এটা সিএস এর কাছ থেকে নয়। তো সেই কারণেই পরবর্তীকালে দেখে যায় ওটা খুব একটা ইম্পর্টেন্ট গল্প নয়, কিন্তু ওই আম, একটুখানি অ্যাগ্রেসিভ থাকতো শান্তনু কোনো প্রশ্ন করলে আর কি, সিএস এর, যাই হোক, কিন্তু উত্তর দিত না তা নয়। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মলিকুলার অরবিটাল থিওরিতে আমি একটা প্রশ্ন করেছিলাম, যে প্রশ্নটা শান্তনুর মনে হয়েছিল যে মানে যে কারণে ওই দিনই শান্তনু, আমার মনে আছে আমি বেরোনোর পরই একটি ছেলে এসে আমাকে বলছে তুই যে প্রশ্নটা করলি এটা আমার মাথাতেও ছিল, কিন্তু করিনি বা এরকম কিছু একটা বলেছিল, ঠিক আছে। তো ওটা আমি পরে শান্তনুর কাছ থেকে জানতে পেরেছি যে ও বলছে যে ওই প্রশ্নটা শুনে আমার মনে হয়েছিল যাক এই ব্যাচে একজন অন্তত আছে যে সিএস কে পাল্টা এই প্রশ্নটা করতে পারে, ঠিক আছে। তো যাই হোক, তো ওটা থেকেই শান্তনুর সাথে আমার পরিচয় শুরু এক করতে। যাই হোক, তো এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে
তাহলে এই পেরিসাইক্লিক রিয়াকশন আছে, এবং পেরিসাইক্লিক রিয়াকশনে সিএস এটা খুব মজা করে বলতো যে ডিল সল্টের রিয়াকশন যখন প্রথম পাবলিশ হয়েছিল তার বোধহয় 20 বছর আর সামথিং লাইক দ্যাট, তারপর সেই অতটা সময় পরে গিয়ে ডিল সল্টার নোবেল পায়, ঠিক আছে। মানে এটা বলতে গিয়ে সিএস বলতে তার মানে বুঝতে পারছো যে নোবেল কমিটিরও ওই রিয়াকশনটার ইম্পর্টেন্স বুঝে উঠতে অতদিন সময় লেগেছিল, ঠিক আছে। দেন উডওয়ার্ড বলে, যাকে অর্গানিক কেমিস্ট্রির কি বলবো, তোরা যেমন আইনস্টাইনকে চিনিস, যে আইনস্টাইন প্রাতঃস্মরণীয় লোকজন বিজ্ঞানের জন্য, ঠিক আছে। কেমিস্ট্রি বা সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রির জন্য উডওয়ার্ড হচ্ছে ওরকম একজন স্টল ওয়ার্ড আর কি, মানে যাকে বলে আর কি, বলাই হয় উডওয়ার্ডের কি বলাই হয় যে আর্কিটেক্ট অফ মডার্ন ইন সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে। ফলে উডওয়ার্ড প্রচুর কাজ করেছে এবং প্রচুর, হ্যাঁ হ্যাঁ, সিনথেটিক কেমিস্ট্রিটা কি? সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রি মানে এই যে মলিকুল সিনথেসিস করা, বড় বড় মলিকুল সিনথেসিস করা, সে ওষুধ হতে পারে বা অন্য কিছু হতে পারে। সিনথেসিসের বাংলাটা কি? শুনতে পাচ্ছি না। সিনথেসিসের বাংলাটা কি? সিনথেসিসের বাংলা সংশ্লেষিত করা। সংশ্লেষণ করা, হ্যাঁ সংশ্লেষণ, ফটোসিনথেসিস, হুম। সালোক সংশ্লেষ, ঠিক আছে। তো সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রি মানে প্রায় জনক ঠিক ওকে বলে না, জনক বলে রবিনসনকে। এই রবিনসন আবার উডওয়ার্ডের মধ্যে অনেকগুলো ক্যাচাল ছিল, যাই হোক সেটা বাদ দে। কিন্তু উডওয়ার্ডকে বলা হয় যে আর্কিটেক্ট অফ মডার্ন সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রি, এবং উডওয়ার্ড স্টলওয়ার্ড কাজ করেছে, ঠিক আছে। উডওয়ার্ড 2বার নোবেল পাওয়ার কথা, কিন্তু 3য় বার নোবেল পাওয়ার আগে মারা গেছিল, ফলে মারা গেলে নোবেল পাওয়া যায় না, সেই জন্য নোবেল পায়নি। কিন্তু ওই সাথী একসাথেই কাজ করেছে, হফম্যান নোবেলটা পেয়েছিল, হফম্যান এবং আরো একজন নোবেল পেয়েছিল। ফলে উডওয়ার্ড বেঁচে থাকলে পরে ওই নোবেলটা উডওয়ার্ডের নামেও থাকতো। তো 2বার নোবেল পাওয়ার কথা উডওয়ার্ডের। সো উডওয়ার্ড পেরিসাইক্লিক রিয়াকশনকে আরেকটু ভালোভাবে ডিফাইন করে, এবং ও প্রথম পেরিসাইক্লিক রিয়াকশনকে একদম ক্লাসিফিকেশন করে, ঠিকঠাক করে, মডেল দেয়, সমস্ত কিছু করে। ও একসাথে নয়, উডওয়ার্ড, ওই জন্য পেরিসাইক্লিক রিয়াকশনে কতগুলো রুল আছে, যে রুলগুলোকে বলা হয় উডওয়ার্ড হফম্যান রুল, ঠিক আছে। হফম্যান এবং উডওয়ার্ড এই দুজন মিলে ওগুলো এস্টাবলিশ করে। উডওয়ার্ডের ইনটিউশনটা, অর্গানিক ইনটিউশনটা উডওয়ার্ডের দারুণ ছিল, বা যেটাকে আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজে বলি স্টিরিও স্পেকট্রোস্কোপিক মডেল, ঠিক আছে। সেইটা দারুণ ছিল, এবং সেটার উপর বেস করে হফম্যানের যেহেতু খানিকটা ফিজিক্যালের বেস ছিল, হফম্যান ওটাকে ম্যাথামেটিক্যালি খানিকটা সাপোর্ট দেয়। সবটা মিলিয়ে উডওয়ার্ড হফম্যান রুল, এবং ও প্রথম পেরিসাইক্লিক রিয়াকশনকে ডিল করে। এবং এই পেরিসাইক্লিক রিয়াকশন কত ইম্পর্টেন্ট তার একটা, আচ্ছা এই পেরিসাইক্লিক রিয়াকশন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে, পেরিসাইক্লিক রিয়াকশনে কিন্তু কোনো ইলেকট্রনের প্রেফারেন্সিয়াল বা পার্মানেন্ট ট্রান্সফার কিন্তু হয় না, ঠিক আছে। এটা কিন্তু কমপ্লিটলি একটা আলাদা রিয়াকশন, যে ধরনের রিয়াকশন তোরা এখনো দেখে এসেছিস বা দেখে আসবি পরবর্তীকালে, ঠিক আছে। তো বেসিক্যালি পৃথিবীর সকল কেমিক্যাল রিয়াকশনকে দুভাগে ভাগ করা যায়, আয়নিক রিয়াকশন বা পেরিসাইক্লিক, আয়নিক রিয়াকশন বা নন আয়নিক রিয়াকশন, যেটা আরেকটা নাম হচ্ছে পেরিসাইক্লিক রিয়াকশন, ঠিক আছে। আয়নিক মানে নন আয়নিক রিয়াকশন বা পেরিসাইক্লিক রিয়াকশনকে 3 ভাগে ভাগ করা যায়, বললাম যে একটা, হ্যাঁ আমি এটাকে ফান্ডামেন্টাল বলছি কি করে, মানে আমি এটাকে বলছি না কেন ফান্ডামেন্টাল? ফান্ডামেন্টাল বলছি না কেন, কারণ একটা রিয়াকশন যখন হচ্ছে, বলছি দুভাবে বলা যায়। একটা তো সহজ উত্তরটা দিয়ে দিই, সহজ উত্তরটা এটাই যে ফান্ডামেন্টাল বেসিসটা ওখানেই থাকে যে তুই সবচেয়ে মিনিমাম নাম্বার অফ ক্যাটাগরিতে কিসের বেসিসে ভাগ করতে পারছিস এবং সমস্ত কিছুকে ভাগ করতে পারছিস, সেটাই ফান্ডামেন্টাল, ঠিক আছে। এটা সহজ উত্তরটা। এবার তুই যদি আরেকটু ডিটেলসে জানতে চাস, তার কারণটা হচ্ছে যে একটা কেমিক্যাল রিয়াকশন মানে দিনের শেষে একটা কেমিক্যাল বন্ড ফর্ম হচ্ছে, ঠিক আছে। কেমিক্যাল বন্ড ফর্মেশন মানে ইলেকট্রনের, মানে ইলেকট্রন যে অরবিটাল গুলোতে আছে সেই প্রবাবিলিটি গুলোর ওভারল্যাপ, ঠিক আছে। এটা দুভাবেই ঘটতে পারে, আইদার প্রেফারেন্সিয়াল ট্রান্সফার অফ ইলেকট্রন, যে কমপ্লিটলি একটা ইলেকট্রনের ডেন্সিটিটা এই মাথা থেকে ও মাথায় শিফট হয়ে যাচ্ছে এবং সেখানে বন্ড তৈরি হচ্ছে, অর এলস জাস্ট অরবিটাল গুলো নিজেদের মধ্যে ওভারল্যাপ করছে, করে একটা নতুন অ্যারেঞ্জমেন্টে এসে দাঁড়াচ্ছে, ঠিক আছে। এই দুটোর বাইরে কেমিক্যাল বন্ড তৈরি হওয়ার আর কোনো জায়গা নেই, যেহেতু নেই সেহেতু ফান্ডামেন্টালি এই রিয়াকশন দুভাগে ভাগ করা যায়। নন আয়নিক বলতে কি কোভ্যালেন্টকে বোঝায়? না, কোভালেন্ট নয়। কোভালেন্ট বন্ডের ক্ষেত্রে
মানে রিয়াকশন দেখতে হবে, তুই কিন্তু রিয়াকশনের কথা বলছিস, তুই বন্ড নিয়ে কথা বলছিস না কিন্তু, ঠিক আছে? তুই রিয়াকশনের কথা বলছিস। মানে লেটসে একটা, ধর তুই রিয়াকশন তো কোভ্যালেন্ট মানে বন্ডের ক্ষেত্রে। কোভ্যালেন্ট রিয়াকশন হয় কি? না না, আমি সেটা বলছি, আমি বলছি কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে যে রিয়াকশনটা হচ্ছে সেটা কি আয়নিক রিয়াকশন? হ্যাঁ বটেই, যদি মানে আয়নিকও হতে পারে নন আয়নিকও হতে পারে, ডিপেন্ড করছে রিয়াকশনটা হওয়ার সময় ইলেকট্রনের পার্মানেন্ট, ইলেকট্রন ডেন্সিটি পার্মানেন্ট শিফট আছে কি নেই। কোভ্যালেন্ট রিয়াকশনে কিভাবে আয়নিক হয়? কোভ্যালেন্ট রিয়াকশন বলে কিছু হয় না, ঠিক আছে? কোভ্যালেন্ট বন্ড হয়, হ্যাঁ কোভ্যালেন্ট বন্ড। রিয়াকশন বলে কিছু হয় না। অসমানুজি বন্ধন হয়, না বন্ধন। হ্যাঁ হ্যাঁ, না 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 না, ওটা তো রিয়াকশন হবে না। হ্যাঁ, মানে আমি এটা বলছি ওই আমি বলছি কোভ্যালেন্ট বন্ডিং এর ক্ষেত্রে যে রিয়াকশন, তাহলে ওগুলো কোনটার মধ্যে পড়বে? ও দুটোর মধ্যেই পড়তে পারে। ধর আমি এক্ষুনি উদাহরণ দেখাচ্ছি, ধর এরকম একটা মলিকুল আছে, যেটা তোরা পড়বি পরবর্তীকালে। ধর এই মিথাইল আয়োডাইড আছে, এটাকে আমি একটা OH মাইনাস দিয়ে ট্রিট করছি, তাহলে OH মাইনাস একটা SN2 রিয়াকশন করবে, এই ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে, এই OH মাইনাসের যে ডেন্সিটি এটা ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে, এই আয়োডিনটা খুলে যাবে। আমি পুরো ডিটেলসে যাচ্ছি না, আলটিমেটলি এর এই জিনিসটা তৈরি করবে। না, ডিটেলসে যাচ্ছ না তাহলে বলছো কেন? কারণ এটা অর্গানিকে পড়াবো, আমি জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি। এটা ডিটেলসে গেলে একেবারে SN1 SN2 বিক্রিয়া গোটাটা একটা 3 ঘন্টার ক্লাস, বল এখন তাহলে আমি সেটা পড়াই, ঠিক আছে? এখন যাই হোক, তাহলে এখানে এখানে মিথাইল আয়োডাইড একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, হ্যাঁ তাই তো? হ্যাঁ। ঠিক আছে, এই ওইচটা কোথা থেকে আসছে? ওইচটা নানা রকম সোর্স থেকে আসতে পারে, ঠিক আছে? একটা জল থেকেও আসতে পারে, ঠিক আছে? বা যেখান থেকেই আসুক না কেন আসতে পারে। দিয়ে তার একটা প্রেফারেন্সিয়াল শিফট হচ্ছে, অর্থাৎ এই ইলেকট্রন ডেন্সিটি এখানে গিয়ে অ্যাটাক করছে, এইখানে ইলেকট্রন ডেন্সিটিটা এখানে কমে যাচ্ছে এন্ড অল দ্যাট। তাহলে এটা তার কোভ্যালেন্ট কম্পাউন্ড, কিন্তু যে রিয়াকশনটা করলো সেটা একটা আয়নিক রিয়াকশন, ঠিক হয়? হুম। আবার একটু আগেই যে ডিল সল্টার রিয়াকশন দেখালাম, সেই রিয়াকশনটাই কি হচ্ছে, একটা তুই অ্যালকিন ডাইইন নিচ্ছিস আর একটা অ্যালকিন নিচ্ছিস। তো অন্য এই কিছু দেখো। ডাইইনটা, এটাও একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোভ্যালেন্ট মানে অর্গানিক, একদম পিওর নন পোলার কম্পাউন্ড আর কি, কোভ্যালেন্ট কম্পাউন্ড। এটাও একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। এদের দুজনের রিয়াকশন নন আয়নিক। আর কি হচ্ছে? আর একটা কিছু দেখান, সোজা কিছু নন আয়নিক। নন আয়নিক সোজা কিছু দেখানো যাবে না, নন আয়নিক জিনিসটাই কঠিন। ওই জন্য তোরা এখন দেখবি না নন আয়নিক কিছু, না আমি ছাড়া কেউ বলবে না, আমি বা তোর দাদা এরকম লোকজন ছাড়া কেউ বলবেই না নন আয়নিক রিয়াকশন বলে কিছু হয়। আর মানে 3 ধরনের নন আয়নিক বা পেরিসাইক্লিক রিয়াকশন হয়। পেরিসাইক্লিক রিয়াকশনকে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে আগে যেটা ভাগ করেছিলে অ্যাসিড বেস আর ইয়ের মধ্যে, তাহলে এখানেও তো দু প্রকার, তাহলে ওটাকে ফান্ডামেন্টাল বলছি না কেন? আসছি আসছি, এখনো কমপ্লিট করিনি, দাঁড়া। তোরা তো অন্যদিকে নিয়ে চলে যাচ্ছিস, আমাকে বল, মানে ওই তোরা জিজ্ঞেস করলে আমি উত্তর দিতেই যাবো আর কি। ফলে দাঁড়া, আমি বলছি, কমপ্লিট করছি। পেরিসাইক্লিক রিয়াকশনকে, মানে আমি এই চারটাই কমপ্লিট করি, কোথায় গেল চারটা, এই যে। পেরিসাইক্লিক রিয়াকশনকে 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, পেরিসাইক্লিকের ভাগটা খুব একটা ইম্পর্টেন্ট নয় তোদের রেসপেক্টে। পেরিসাইক্লিককে 3 ভাগে ভাগ করা যায়: সাইক্লো এডিশন, ইলেকট্রোসাইক্লিক রিং ক্লোজার, ইলেকট্রোসাইক্লিক রিং ক্লোজার, পাশে একটা ছোট করে ডট ডট দিয়ে দাও, সবগুলো আলাদা আলাদা বুঝতে হবে। মানে একটা এটা নাম। 1 নম্বর, এটা 2 নম্বর, এন্ড থার্ড ওয়ান ইজ কি যেন বলে ওটাকে, হাইড্রো, কি এটা বললে হাইড্রো? হাইটে কি একটা প্রোটন শিফট, আমি নামটা একটু রয়েছে 1 1, আরে প্রোটনিক শিফট না একটা কি বলে, দাঁড়া এক সেকেন্ড দেখতে যেমন। হাইড্রো দিকে এটা বলছিল। হাইড্রোজেন শিফটই বলে, কিন্তু আমি হাইড্রাইট শিফট বোধ হয়, হ্যাঁ হাইড্রাইট শিফট সামথিং বলে, এক্সাক্ট নামটা তো আমি পেটে আসছে, মুখে আসছে না। দাঁড়া আমি বলে দিচ্ছি। পেরিসাইক্লিক, সিগমাট্রফিক রিয়াকশন বলছে তো। হ্যাঁ সিগমাটপিক শিফট, হ্যাঁ সিগমাটপিক শিফট, মানে এখানে সিগমা বন্ডের কেস আছে নাকি? হ্যাঁ সিগমা বন্ড শিফট, সিগমাটপিক শিফট।
সিগমাটোপিক, আরেকটা ঠিক আছে। লেখা আছে গ্রুপ ট্রান্সফার রিয়াকশন। ওটা মানে খুব মানে গ্রুপ ট্রান্সফার মানে ওই একটা ওভারঅল গ্রুপ, ওটাও দিনের শেষে একটা সিগমাটোপিক শিফট, ঠিক আছে। এইসব বাইজু ফাইজু এরা ওই আর কি এদের যাই হোক, এই তিনটে বেসিক্যালি। ঠিক তেমনি আয়নিক রিয়াকশন, এই আয়নিক রিয়াকশনকে দুটো বেসিক ভাগে ভাগ করা যায়, রেডক্স আর অ্যাসিড বেস। আচ্ছা আচ্ছা, এবার একটা প্রশ্ন, এবার এখানে জাস্ট নর্মাল নর্মাল, তো এখানে যে বাইজুস বলেছে, তাহলে এটা কোন ক্লাসের জন্য বলেছে? তুই বলছিস যে কেউ বলে না। মানে বাইজুস এরকম অনেক কিছুই বলে, তাও কারণ ওরা ওই আর কি একটা ওভারঅল উইকিপিডিয়া গোছের কিছু তৈরি করতে চায় আর কি। কোন ক্লাসের জন্য দেখবি, তোদের ক্লাসের তো জন্য নয়, মানে বাইজুস তো আর বাইজুস তো আরো ব্যবসা আছে। মানে কলেজেও পড়ায়? পড়ায় তো বোধহয় এরকম, মানে ওরা বেসিক্যালি একটা কি ওরা ওয়েবসাইটে ইয়ে তৈরি করতে চায় আর কি। দেখ না এখানে বেসিক রিয়াকশন কোন লেভেলের জন্য বলেছে। বাবা এখানে তো কত কিছু না লিখেছে, দেখ না ক্লাসিফিকেশন প্রেসিডেন্ট ও ইলেকট্রোসাইক্লিক সাইক্লোরাইজেশন সিগমাটোপিক গ্রুপ ট্রান্সফার রিঅ্যাকশন। এটা কোন ক্লাস তো কিছু বলেনি, মানে বেসিক্যালি ওই আর কি ওরা একটা ওভারঅল হোলসাম জিনিস তৈরি করতে চায়। তোদের লেভেলে কোথাও নেই, এটা কোথাও নেই, ঠিক আছে। হ্যাঁ, তাহলে টাইপস অফ কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশন। আর্টিকেল বলে চালিয়েছে, দেখ কেমিস্ট্রি আর্টিকেল নেম রিয়াকশন কেমিস্ট্রি ল। এটা একটা আলাদা ভিডিও বানিয়েছি শুধুমাত্র এটার উপরে। পেরিসাইক্লিক নিয়ে তাই তো হ্যাঁ, এখানে দেখাচ্ছে আমাকে একটা ভিডিও, টাইপস অফ অর্গানিক রিয়াকশন। টাইপস অফ অর্গানিক রিয়াকশন। মানে আমাকে ওটা ওই 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 ওয়েবসাইটটা খুললে এটা আমাকে একদম নিচে রেকমেন্ডেড ভিডিওস বলে দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, হ্যাঁ বাদ দে। সো বেসিক্যালি ওই জন্য আমি যখন প্রথমে বললাম অ্যাসিড বেস দিয়েই বললাম যে এটা আমি পুরোপুরি ঠিক আচ্ছা বলছি আচ্ছা না। আচ্ছা, আহ, আরেকটা পেলাম নাম, এনি রিয়াকশন, হ্যাঁ, ইএনই রিয়াকশন। ইন রিয়াকশন ও এর ভেতরেই পড়ে, ওগুলো ওগুলো এর ক্লাসিফিকেশন। ও মানে আচ্ছা। তোকে বুঝতে হবে বাইজুসে কারা লিখছে। আরে বাইজুস না, বাইজুস এটা বাইজুস না, এটা আলাদা একটা ওয়েবসাইট। হোয়াট এভার, বাইজুস টপার এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট আছে, ঠিক আছে। এর মধ্যে লিব্রাটেক্স সবচেয়ে ক্রেডিবল, লিব্রাটেক্স আরেকটা, টপারটাও মোটামুটি ভালো, ঠিক আছে। লিব্রাটেক্স মূলত কিন্তু হায়ার লেভেলের জন্য, লিব্রাটেক্স ছোটোর জন্য নয়, ঠিক আছে। আম, এইগুলো বাদ দিয়ে যে বাইজুস টাইজুস এরা ওই লিব্রাটেক্স গুলোকেই মানে ইন্টারন্যাশনাল লেভেলে যেগুলো আছে ওগুলোকেই কপি করার চেষ্টা করে, ওই জন্যই ওদের অনেক কিছু এরকম ইয়ে থাকে। যেটা ব্যাপার যে কিন্তু বাইজুস এগুলো কারা লেখে বলতো, ওই আর কি যে তোর কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড আছে এরকম কন্টেন্ট রাইটিং এর যে কাজগুলো হয়, তোকে অল্প কিছু বিস্তর কিছু পয়সা দেবে, ফলে ওখানে ফলে তুই যে লিখছিস ওটা মূলত মানে ওভারঅল আমি এরকম চিনি অনেক বন্ধু বান্ধব জুনিয়র, তাদেরকেই দেখেছি এসব লিখতে, যে তারা একটা বেসিক আইডিয়ার উপর দাঁড়িয়ে ইন্টারনেট সার্চ করে একটা কন্টেন্ট লিখে দেয়, তার বদলে তারা কিছু পয়সা পায়, ঠিক আছে। ফলে ওখান থেকে তুই আহামরি কিছু এক্সপেক্ট করিস না, ঠিক আছে। ওখানে অনেকগুলোই এরকম ফান্ডামেন্টাল জিনিসে ভুল থাকে, যেটা একদম মানে প্রিভেলেন্টলি ভুল থাকে আর কি। লিব্রাটেক্সটের এটা হচ্ছে যে ওখানে যারা লেখে, আমি জানি না লিব্রাটেক্স কোনো টাকা দেয় কিনা, কিন্তু লিব্রাটেক্সে যারা লেখে দেখবি ওখানে ওদের কোয়ালিফিকেশন লেখা থাকে এবং তারা সবাই কম বেশি রিসার্চ লেভেল বা মানে ওই আর কি তারা প্যাশন থেকে লেখে, মোদ্দা কথা। তাদেরকে কোনো কোম্পানি পয়সা, আমি জানি না লিব্রাটেক্স কোনো পয়সা দেয় বা এরকম কিছু হয় কিনা আমি সেটা জানি না, কিন্তু ওদের আমি দেখেছি যে লিব্রাটেক্সে যারা লেখে তারা সবাই কম বেশি কোয়ালিফাইড লোকজন আর কি, ঠিক আছে। এবং তাদের লেখাপত্র দেখেও বোঝা যায় যে তারা নিজেরা পড়াশোনাটা করে ঠিকঠাক করে লিখছে আর কি, মানে ঠিক ওভারঅল ওপর একটা কিছু বলতে চাইছে না। ওই জন্য দেখবি বাইজুসের লেখাগুলো খুব ছোট ছোট হয়, মানে খুবই ছোট ছোট আর কি, যে যতটুকু একটুখানি সার্চ টার্চ করে সময় দিলে পরেই করে দেওয়া যায় সেটুকুই হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বেসিক্যালি আমরা যেটা বললাম যে কেমিক্যাল রিয়াকশন অ্যাকচুয়ালি দু প্রকারের হয়, আয়নিক এবং নন আয়নিক। যেহেতু নন আয়নিক রিয়াকশনের দুনিয়াটা তোদের বাইরেই আর কি, তোরা দেখবি না জীবনে, তাই তোদের রেসপেক্টে কেমিক্যাল রিয়াকশন দু প্রকারেরই হয়। সিএসও সেদিন সেই রেসপেক্টেই বলেছিল, ওই জন্যই বললাম সিএস এর জায়গায় আমি থাকলে ওই দিনই খানিকটা রিমাইন্ড করিয়ে দিতাম যে না দু প্রকারের হয়, সেটা কিন্তু আয়নিক রিয়াকশন দু প্রকারের হয়, আয়নিকের বাইরেও এক ধরনের রিয়াকশন আছে যেটা হচ্ছে নন আয়নিক রিয়াকশন, ঠিক আছে। ফলে ইন জেনারেল তোদের লেভেলে যে তোরা যেসব রিয়াকশন দেখবি সেগুলো সবই আয়নিক রিয়াকশন, সেগুলোকে দুটো ভাগই ভাগ করা যায়, রেডক্স এবং অ্যাসিড বেস। অর্থাৎ কেমিস্ট্রি মানে তার একটা মেজর পার্ট হচ্ছে কেমিক্যাল রিয়াকশন নিয়ে ডিল করা, এবং কেমিক্যাল রিয়াকশন নিয়ে যদি ডিল করতে হয়
তাহলে অ্যাসিড বেস এবং রেডক্স এই দুটো ঠিক করে শিখে ফেলা মানে 50-50 100% শিখে ফেলা, ঠিক আছে। সো রেডক্স এর কন্ট্রিবিউশন 50%, অ্যাসিড বেসের কন্ট্রিবিউশন 50%। এই জন্য এই দুটো এত ইম্পর্টেন্ট, এতটা ইম্পর্টেন্ট, হ্যাঁ মানে। এবং ওই জন্যই ছোটবেলা থেকে রেডক্স এবং অ্যাসিড বেসের ইন্ট্রোডাকশন দিতে যাওয়া হয়। তার কারণটা ওইটাই যে যারা সিলেবাসটা তৈরি করে তারা তো খানিক ঠিকঠাক লোক হয় বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু মুশকিল হচ্ছে ওইটাই যে তারপরে না তো টিচাররা সেই জায়গায় গিয়ে সেরকম টিচার আমরা তৈরি করতে পারি যারা সেইটা ঠিক করে পড়ে উঠতে পারবে, না আমরা বইগুলো সেভাবে লিখতে পারি যেতে পারে, ফলে অনেকগুলো জায়গায় গন্ডগোল থেকে যায় আর কি। যাক গে, আমরা আশা করি বোধহয় বুঝতে পেরেছি যে রেডক্স এবং অ্যাসিড বেসের গুরুত্ব এবং কি বৃত্তান্ত, তাই তো? কোনো প্রশ্ন থাকলে করতে পারিস। না আয়নিকের মধ্যেই রেডক্স আর অ্যাক্টিভেট করছে, আর নন আয়নিকের মধ্যে ওইটা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, নরায়ণিক। ও, এখানে কোনো প্রশ্ন আছে কি? কারণ জয়া তোরা তুই দুজনেই তোর প্রশ্ন করতে গেছিলাম, আমি থামিয়ে দিয়েছিলাম। এখনো যদি সেই ওই প্রশ্নগুলোর তো মধ্যে কিছু একটা বেঁচে থাকে। প্রশ্ন, হ্যাঁ, হ্যাঁ, ওই তো অ্যাসিড বেস আর ওটাকে না নিয়ে তুমি এটাকে ফান্ডামেন্টাল বললে, ওটাই তো বলে দিলে। হ্যাঁ, সেটা মিটেছে কি প্রশ্নের উত্তর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এখানে ছোট্ট করে একটা জিনিস বলে নি, সেটা হচ্ছে যে পেরিসাইক্লিক রিয়াকশন, যেহেতু বললামই কত ইম্পর্টেন্ট পেরিসাইক্লিক রিয়াকশন, সেটা উদাহরণ একটা, যে কেমিস্ট্রিতে যে নোবেল 2023-এ বোধ হয়, 2023-এর নোবেলটা কে পেলো দেখি, 2023 নোবেল, ওটা তো কোয়ান্টাম ডটের জন্য পেলো বোধ হয়, সিনথিস অফ কোয়ান্টাম ডট, হ্যাঁ। আর 2022 তার মানে ইয়ে পেয়েছে, বেলুচ্চি, ভেরি শার্প মর্টেন মেলন, বিকজ ক্লিক কেমিস্ট্রি, হ্যাঁ। বেসিক্যালি তুই যদি 2022-এর নোবেলটা দেখিস, 2022, দৌড় 22-এর নোবেলটা দেখিস, তিনজন সায়েন্টিস্ট পেয়েছিল, ঠিক আছে। তিনজন সায়েন্টিস্টের নাম হচ্ছে ব্যারি শার্প, এই হচ্ছে পায়োনিয়ার এই ফিল্ডটার, ঠিক আছে। ব্যারি শার্পলেস, নামে শার্পলেস কিন্তু আসলে খুবই শার্প। মর্টিন মেলডাল এবং ক্যারোলাইন বার্তোজি। আচ্ছা, এরা 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 কেন পেয়েছিল? এরা কেন পেয়েছিল? এদের কাজটার নাম হচ্ছে বায়ো ফর দ্য পায়োনিয়ারিং ওয়ার্ক ফর দ্য, এরাই পায়োনিয়ার এগুলো, হ্যাঁ। এর মধ্যে বেরি শার্প হচ্ছে মোস্ট, বেরি শার্প বোধহয় অলরেডি একবার নোবেল পাওয়া ছিল পায়োনিয়ার মানে যতদূর মনে করতে পারি। পায়োনিয়ার মানে যারা যেই ফিল্ডটা যারা শুরু করে প্রথম, ঠিক আছে। যে ফিল্ডটা একদম তারাই শুরু করে আর কি, তারাই হচ্ছে তাদেরকে পায়োনিয়ার বলা হয়। ওই জন্য ওয়ার্ক কাজগুলোকে বলা হয় এগুলো পায়োনিয়ারিং ওয়ার্ক, ঠিক আছে। অ্যাওয়ার্ডস, কেমিক্যাল পায়োনিয়ার অ্যাওয়ার্ড, হ্যাঁ। ব্যারি শার্প দুবার নোবেল পেয়েছে, ঠিক আছে। 2001-এ নোবেল পেয়েছে আর 2022-এ পেয়েছে। বুঝতে পারছিস লোকটা স্ট্যাটার, ঠিক আছে। দুবার নোবেল পেয়েছে। দুবার নোবেল পেয়েছে, এরকম লোক তো অনেক আছে নাকি? 2001-এ কি মানে পেয়েছে? কিসের ওপর? মানে দুবার নোবেল পেয়েছে বলছি, দুবার নোবেল পেয়েছে এরকম লোক আছে, তার মধ্যে তার মেরি কুরি আছে, লিনাস পাউলিং আছে, যারা দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডে নোবেল পেয়েছে, ঠিক আছে। মেরি কুরি তো মানে কেমিস্ট্রিতেও পেয়েছে, ফিজিক্সেও পেয়েছে, হুম। ঠিক আছে। আম, ফু, বাবা এত জোর কাশি হলো কেন?
আচ্ছা, হ্যাঁ তুই কি বলছিলি জানো? 2001-এ কিসে পেয়েছে ও? অ্যাসিমেট্রিক সিনথেসিস উপরে, ক্যাটালাইটিক অ্যাসিমেট্রিক সিনথেসিস। এ জিজ্ঞেস করিস না কি ব্যাপার, এখন বলতে পারবো না, ঠিক আছে? হুম। যদি আমাদের থার্ড ইয়ার খানিকটা পড়তে হয় অ্যাসিমেট্রিক সিনথেসিস, মানে আমি পড়েছি, আমি বলতে পারবো, কিন্তু এখন বলতে চাইছি না। পড়বি, কেমিস্ট্রি নিয়ে পড়তে ভালো লাগে, কেমিস্ট্রি নিয়ে পড়বি, তখন জানতে পারবি অনেক কিছু আর কি, ঠিক ঠিক করে যদি পড়িস। ফর দা, কি বলছিলাম জানো? উম, হ্যাঁ, ফর দা pioneering work in the field of bio-orthogonal reaction. এটা আরেকটা পোশাকি নাম আছে যেটাকে বলা হয় ক্লিক কেমিস্ট্রি। ক্লিক কেমিস্ট্রি, ক্লিক, ক্লিক কেন? ক্লিক মানে ক্লিক। হঠাৎ নাম দিতে ইচ্ছে করে দিয়ে দিল? হ্যাঁ, না ইচ্ছা করে দেয়নি, কারণ আছে। বেসিক্যালি পেরিসাইক্লিক রিঅ্যাকশন গুলো খুব ঝপ করে হয়ে যায় বলে, ধর একটা ও কোষ খুব আছে, অল্প ঠিক আছে? সময় বলেছিলে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, খুব একটা ধর কোষ আছে অল্প সময়, এবং পেরিসাইক্লিক রিঅ্যাকশন একটা মজাদার জিনিস বলা হয়নি তখন, সেটা হচ্ছে যে অন্য যে কোনো রিঅ্যাকশন করতে গেলে, মানে এটা খুব রেয়ার যে রিঅ্যাকশন 100% ইল্ড দিচ্ছে, ঠিক আছে, অর্থাৎ 100% প্রোডাক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে? অনেক সাইড প্রোডাক্ট তৈরি হয়, বা রিঅ্যাকশন পুরোপুরি মানে কমপ্লিট আর কি, যতটা এক মোল দিলেই যে এক মোলই তুই প্রোডাক্ট পাবি কোনো গ্যারান্টি হুম। থাকে না, এসব অনেক ঝামেলা হয়। পেরিসাইক্লিক রিঅ্যাকশন হচ্ছে মোস্ট অফ দ্য কেসে 100%, যদি হওয়ার হয় 100% ইল দেবে তোকে, ঠিক আছে? ওটা কি লিখেছো? বায়ো বায়ো অর্থোগোনাল রিঅ্যাকশন, ঠিক আছে? তো বেসিক্যালি ধর একটা সেল আছে, সেলের ভেতরে তো অনেক রকম কেমিক্যাল প্রসেস হচ্ছে। এবার আমি যদি, এই যে তোরা পড়িস না এখন, তোদেরকে বায়োলজিটাকে যেভাবে পড়ানো হয়, এ তো গল্প কথা, মানে ও কিছু না, মানে গল্প, পরিষ্কার গল্প। এই যে তোরা পড়িস ক্রেব সাইকেল, এরম করে হচ্ছে ওরম করে হচ্ছে, এ জানলো কি করে মানুষ যে এরম করেই হয়? আমার স্কুলের বায়োলজি একটা ভালো টিচার আছে। আচ্ছা, কি নাম বলো তোর তো? তো বায়োলজি নেই। আমার বায়োলজি নেই, কিন্তু আমি জানি খুব ভালো পড়ায়। মানে আমি একটা ক্লাস করেছি, এমন ছিল নিচু ক্লাসে। মানে বই লিখেছে, হুম স্যামসং মতন 7টা দেখবে বই লিখে হুম। ক্লাস কে কে ভালোই পড়ায়। দেখবি পড়ে কে? দেখতে ওরা হয়তো স্যামসং মতন ও 7টা দেখবে। সাতটা, সেই সাতটা পাবলিকেশনের সাতটা তোদের? না, অনেক ছাত্রা কিন্তু দুটো আছে, একটা দুলাল চন্দ্র ছাত্রা আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। একটা আছে এমনি সাইকেল। কিন্তু সেটা নয়, সে অত ভালো পড়ায় কিনা বলতে পারবো না। কিন্তু আমাদের স্কুলে যে পড়ায় তার নাম শ্যাম শ্যাম অন্যতম ছাত্র। প্রেম আচ্ছা সনাতন। আচ্ছা। আকাশকে জিজ্ঞেস করে ওটা দেখবে, দেখবে সে খুব ভালো পড়ায়। আকাশ তো ভালো বলছে না। বুঝতে পেরেছি। না, আকাশ কোনোদিনও বলেনি আমাকে তার কথা। মানে সে খুব কনসেপচুয়ালি বোঝায়, আমি যা শুনেছি। মানে তাই বোঝানো উচিত আর কি, মানে বায়োলজিটা কনসেপচুয়ালি বোঝানো উচিত, কিন্তু মুশকিলটা হচ্ছে বায়োলজি এতই ওপরের লেভেলের একটা জিনিস, মানে মানে ওরা তো মানে এত ফান্ডামেন্টাল নয় তো কেমিস্ট্রি বা ফিজিক্স এর মতো। ফলে যেমন ফান্ডামেন্টাল জিনিস বুঝতে অনেক কষ্ট হয়, কিন্তু ফান্ডামেন্টাল জিনিস আবার ছোট লেভেলে বোঝাটা খুব সহজ হয়। কিন্তু বায়োলজি টায়োলজিকে যদি ভেতর দিয়ে বুঝতে যাওয়া সেটা মুশকিল, মানে অনেকগুলো জিনিস তোকে জানতে হবে, তারপর কিছু বুঝতে পারবে, ঠিক আছে? তো বেসিক্যালি ধর একটা সেলের ভেতরে তো অনেক রিয়াকশন হয়, এবং সেই রিয়াকশন গুলো আমাদের ট্র্যাক করার দরকার পড়ে, তাই না? তাহলে আমি কি করে ওষুধ ডিজাইন করবো, বা অ্যাকচুয়ালি রোগটা কেন হচ্ছে সব ধরবো কি করে? এবার তুই ভাব যে কেপ সাইকেল তো মোটামুটি গাছ ফাছে, গাছ গাছ তুই মার, কোনো অসুবিধা নেই। কিন্তু আর মানুষের ক্ষেত্রে একটা ওষুধ কিভাবে কাজ করছে এটা তুই মেশার করতে গেলে, তো সেই মানুষের ওই সেলটা নষ্ট হবে তো। মানে ওই সেলটার মধ্যে যদি আমি ওখান থেকে ইনপুট নিতে চাই, তাহলে ওই সেলটা থেকে যখনই এই সেলটার ভেতরে আমি কিভাবে ইনপুট কি করে নেবো, কিভাবে বুঝবো যে সেলে কি করে হচ্ছে? আর একটা রিয়াকশন করাবো, অন্য কোনো একটা রিয়াকশন করাবো, ঠিক আছে, ওই সেলের ভেতরে। তাহলে আমি যদি সেলের ফাংশনালিটির বাইরে একটা কোনো রিয়াকশন আমাকে করাতে হয় সেলের ভেতরটাকে বোঝার জন্য, তাহলে তো এই সেলের রিয়াকশনটা হ্যাম্পার হয়ে যেতে পারে। বুঝতে পারলি না পারলি না? বুঝতে পারি। হুম। হুম। এবার মানুষের ক্ষেত্রে বা ইম্পর্টেন্ট এর ক্ষেত্রে এটা কত ডেঞ্জারাস হবে বল, যে তুই তার মানে মানুষকে তাহলে স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে, বা মানুষের কতগুলো সেলকে আর কি স্যাক্রিফাইস করতে হবে টু বেটার আন্ডারস্ট্যান্ড। সেল তো তৈরি হয়ে যাবে, মানে এটাতে এমন হ্যাঁ কিছু হ্যাঁ, নেই। সেল নষ্ট হয়ে গেলে তো তৈরি হতে ওই দিন লাগবে। ধর এটাই ব্রেন সেল, কি করবি তখন? ব্রেন সেল আর তৈরি হয় নাকি, মানে আমি ঠিক জানি না কিন্তু এই জিনিস। না, ব্রেন সেল তো তৈরি হয় না নতুন, ঠিক আছে? তো ব্রেন সেল, মানে তার থেকেও বড় কথা হচ্ছে যে একটা ব্রেন সেল নষ্ট হওয়া মানে হচ্ছে
সেখানে মেমোরিটা গায়েব হয়ে যাওয়া, ঠিক আছে। ফলে আমি ভুলে যাবো। হ্যাঁ মানে তাই তো দাঁড়ায় ইন প্রিন্সিপাল। যাই হোক, সেটা মানে মোদ্দা কথা হচ্ছে যে তুই একটা মানুষের শরীরে এই ধরনের কাজ করা মুশকিল, ঠিক আছে, খুবই মুশকিল। ওই জন্য আমরা করে উঠতে পারি না। আমরা কি করি, আমরা ওষুধ কিভাবে টেস্ট করি, ওই একদম লাস্ট থার্ড ট্রায়াল যেটা বলা হয়, সেখানে এফিকেসি টেস্ট করা হয়, যে অনেকগুলো মানুষকে দেওয়া হয়, তার মধ্যে কি রেজাল্ট আসছে ওইভাবে আর কি, মানে স্ট্যাটিস্টিক্যাল সার্ভে দিয়ে কাজ চালানো হয়। এক্স্যাক্টলি বোঝানো মুশকিল। তো ওই জন্যই এই পেরিসাইক্লিক রিয়াকশন গুলোকে বায়োলজিক্যাল সিস্টেমে ডেভেলপ করার চেষ্টা করে ওরা, যার ফলে যেহেতু পেরিসাইক্লিক রিয়াকশন এক তো 100% যদি হয় তাহলে 100% ইল্ডে হবে এবং খুব তাড়াতাড়ি হবে। এবং এখানে ক্লিক শব্দটা ওই কারণে যে ক্লিক তো ওই সাউন্ডটাকে বলে না, টুক করে যে আওয়াজটা, ওটাকে তো ক্লিক বলে অ্যাকচুয়ালি। মাউসের বা ওই যে ব্যাগের মধ্যে যে থাকে না দুটো এরকম আলাদা আলাদা দুটো ফিতা, যখন টুক করে একটা আওয়াজ হয়, বুঝতে পারছি আমি কি বলছি? হ্যাঁ, বুঝতে পারলাম না। মানে একটা এরকম জিনিস থাকে না ব্যাগে, এইরকম ধর একটা ব্যাপার থাকে, আর একটা ধর এইরকম ক্লিপ থাকে, এই তখন দুটো আটকে এখানে ক্লিক দিয়ে করে আর ক্লিক করে একটা আওয়াজ হয়। আচ্ছা, বুঝতে ওই পারলাম। ট্রাভেল ব্যাগ গুলোতে বেশি হয় আর কি। ব্যাগে এটা কি আঁকলেন তুমি, কিছু বুঝতে পারলাম না। আরে ব্যাগের দুটো ফিতা ধর, মানে এখান থেকে ধর একটা ফিতা আছে, এখান থেকে একটা ফিতা আছে, এরকম দুটো জিনিস হয় না যে এরকম, মানে কিভাবে বলি তোকে, আম, কোথায় থাকবে কোথায় থাকবে, ট্রাভেল ব্যাগ গুলো দেখেছিস, ট্রাভেল ব্যাগ গুলো? আচ্ছা বলো, মানে ধরো ট্রাভেল ব্যাগ বলতে ধরো রাকশাক বললাম। হ্যাঁ হ্যাঁ, রাকশাকে ওরকম থাকে না যে আচ্ছা দুটো আচ্ছা দড়ি আচ্ছা, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে বেল্টের পেরেছি। মতো, হ্যাঁ মানে বুঝলি? কোমরে, মানে আমার কোমরের সাথে তারপরে আটকানো থাকে। ঘড়ি আটকালেও তো হয়, ঘড়িটা যখন আটকাই তখন একটা ইয়ে হয়। ঘড়িতে কি এরকম থাকে? ক্লিক ক্লিক, হ্যাঁ এটা ক্লিক শব্দ হয়, হ্যাঁ। ক্লিক শব্দ হয়। তো বেসিক্যালি অ্যাজ ইফ তুই যে জিনিসটাকে ট্র্যাক করতে চাইছিস সেইটাকে যদি সাময়িক মানে সেখানে যদি পেরিসাইক্লিকের অ্যাপ্লিকেশন করে ওরা বাইরে থেকে যেটা দিয়ে ট্রেস করতে চাইছে ওটা যাবে, জাস্ট ক্লিকের মতো টুক করে ওটা গিয়ে জুড়ে বের করে নিয়ে চলে আসবে, ঠিক আছে। এবং এই রিয়াকশনটা এত ফাস্ট হবে ডিউ টু পেরিসাইক্লিক রিয়াকশনের প্রপার্টি, যে ওভারঅল মানে অর্থোগোনাল ব্যাপারটার মানে জানিস ফিজিক্সে বা ম্যাথামেটিক্সে অর্থোগোনাল কথাটা কখন ইউজ করা হয়? না। এটা শুনেছি কিন্তু জানি না। অর্থোগোনাল মানে হচ্ছে, যদি ভেক্টর দিয়ে বলি, যখন একটা ভেক্টরের মানে আর আরেকটা ভেক্টর, দুটো যদি ভেক্টর হয়, যদি কোনোভাবেই এই ভেক্টরটাকে এই ভেক্টর দিয়ে প্রকাশ করা না যায়, বা আরেকটু ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনে বললে যে এই ভেক্টরের কোনো কম্পোনেন্ট যদি এই ভেক্টর বরাবর না থাকে আর কি, ঠিক আছে, মানে কিভাবে বলি, আম, হ্যাঁ মানে ওই ছায়াও বলতে পারিস এক অর্থে, ঠিক আছে, সেটা যদি না থাকে যেমন ধর ধর এরকম একটা ভেক্টর যদি হয়, তো অত কম্পোনেন্ট রাখতে শিখেছিস তো, হুম। তোরা কি বলবি, এই দুটো কম্পোনেন্ট রাখবি, এটাকে বলবি ধর এটা যদি আর ভেক্টর হয় তাহলে এটাকে বলবি আর কস থিটা, এটাকে থিটাটা বলবে তাহলে আর সাইন থিটা, তাই তো? হুম, যদি কোন হুম, অ্যাঙ্গেলে থিটাটা আছে তার উপর ডিপেন্ড করে। থিটাটা আছে। এবার ধর আমি যদি বলি যে এইটা নিজেও একটা ভেক্টর, ধর এটা একটা এল ভেক্টর, ঠিক আছে, তাহলে দেখ আর ভেক্টর আর এল ভেক্টরের মধ্যে একটা সম্পর্ক বিরাজ করছে, ঠিক আছে, হ্যাঁ। অ্যাজ লং অ্যাজ থিটাটা কোন একটা তার ভ্যালু আছে, ঠিক আছে। হুম। কিন্তু যেই মুহূর্তে এই থিটাটা 90 ডিগ্রি হয়ে যাবে, কস 90 ডিগ্রি মান কত? জিরো। 0। তার মানে আর আর এল কে, অর্থাৎ এল কে ইন টার্মস অফ আর বা আর কে ইন টার্মস অফ এল কোনোভাবেই রিপ্রেজেন্ট করা যায় না, তাই না? যায় কি? না। যায় না। ওই জন্যই বলা হয় যে যদি দুটো ভেক্টরের মাঝের কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই তাহলে দুটো হচ্ছে একে অপরের অর্থোগোনাল, ঠিক আছে, অর্থাৎ কমপ্লিটলি মানে আলাদা আলাদা, এর ওপর ইন্টারফেয়ারই করে না, ঠিক আছে, ওকে ওই রূপে প্রকাশ করা যায় না, মানে ওর দ্বারা। কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, মানে কোনোভাবেই এ আর বি দুটো ভেক্টর যদি একে অপরের অর্থোগোনাল হয় তাহলে এ কে কোনোভাবেই কোনো রকম ট্রান্সফরমেশন করিয়ে বি তে নিয়ে যাওয়া সম্ভব নয়, ঠিক আছে, বুঝতে পারলি? হ্যাঁ। এবার জিওমেট্রিক্যালি যেহেতু এই 90 ডিগ্রি ব্যাপারটাকে বলা হয় যেন অর্থোগোনালের সাথে 90 ডিগ্রিকেও রিলেট করা হয় অনেকটা, অ্যাজ ইফ এখানে অর্থোগোনাল বলার মানে এরকম যে অ্যাজ ইফ কোষের বিক্রিয়াগুলো এরকম প্যারালালি চলছে, মানে একটা নদী বইছে, তুই খানিকটা তোর গঙ্গার জল দরকার, তুই খানিকটা টুক করে গিয়ে গঙ্গার জলটা নিয়ে বেরিয়ে চলে এলি, ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই ইটস কল বায়ো অর্থোগোনাল রিয়াকশন। অ্যান্ড ওই ঠিক যেমন ব্যাগের ওটা ক্লিক করে যদি জুড়তে হয় টুক করে জুড়ে যায়, মানে প্রায় নো টাইমে জুড়ে যায়, টুক করে একটা আওয়াজ হয় সুন্দর,
খাপে খাপ পঞ্চুর বাপের মতো জুড়ে খায়, ঠিক আছে? ঠিক সেই কারণে এটা হচ্ছে ক্লিক কেমিস্ট্রি। মানে বুঝতে পারছি নাম দেওয়ার পেছনে কতটা মেটিকুলাস চিন্তা থাকে আর কি। এবং পেরিসাইক্লিক রিঅ্যাকশনটা এতটাই ইম্পর্টেন্ট যে আজকেও সে নোবেল দিয়ে যাচ্ছে এইটার উপর কাজ। পেরিসাইক্লিক রিঅ্যাকশন খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। বায়ো অর্থোগোনাল রিঅ্যাকশন আর ক্লিক কেমিস্ট্রি একই 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 ব্যাপার। একই জিনিস, একই জিনিস। মানে রিয়াকশন, ওই ধরনের রিয়াকশন, অর্থাৎ পেরিসাইক্লিক রিয়াকশনকে বায়োলজিক্যাল মিডিয়ামের কি বলবো, বায়োলজিক্যাল মিডিয়ামের ভেতরের ডিনামিক্সটাকে বোঝার জন্য পেরিসাইক্লিক রিয়াকশনের ব্যবহার। এই গোটা জিনিস, গোটা যে শাস্ত্রটা, গোটা যে লাইন অফ ফিল্ডটা, তাকে বলা হয় ক্লিক কেমিস্ট্রি। আর ক্লিক কেমিস্ট্রি যে ধরনের রিয়াকশন গুলোকে নিয়ে ডিল করে, সেই রিয়াকশন গুলোকে বলা হয় বায়ো অর্থোগোনাল রিয়াকশনস। বুঝতে পেরেছিস? আচ্ছা, তো ঘুম পেয়ে গেছে তো, থামবো নাকি? না না, মানে আমার অসুবিধা নেই। আচ্ছা, আর একটুখানি পড়ি তারপর থেমে যাবো। তাহলে আর এই অবধি কোনো প্রশ্ন নেই, তাই তো? না আমার নেই। না। আচ্ছা, তাহলে এবার আমরা আমরা পড়া শুরু করছি রেডক্স, ঠিক আছে? অ্যাসিড বেস এর পরে গিয়ে পড়বো, ঠিক আছে? রেডক্স। আচ্ছা, রেডক্স তো তোদের সিলেবাসেই আছে। রেডক্স কথাটার মধ্যে কি আছে? রেডক্স কথার মধ্যে দুটো টার্ম আছে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে অক্স। রেড কে পুরো করলে হয় রিডাকশন, অক্সিডেশন। এটা হচ্ছে অক্সিডেশন, ঠিক আছে? এর মধ্যে অক্সিডেশন শব্দটা একটু মানে ঠিক বুঝে ওঠা যাচ্ছে না এরকম মনে হতে পারে, বাট রিডাকশন শব্দটা কিন্তু কেমিস্ট্রির বাদ বাইরেও। দেওয়া, হ্যাঁ হ্যাঁ বাদ দেওয়া অর্থে ব্যবহার করা হয়। হ্যাঁ, বাদ দেওয়া বা কমানো। রিডাকশন শব্দটার বুদোৎপত্তিগত উৎস যদি দেখি, তাহলে সেটা এসছে রিডিউস থেকে, রিডিউস, হ্যাঁ। ঠিক আছে? রিডিউস অর্থাৎ কমানো, ঘাটানো। এখন প্রশ্ন হচ্ছে যে কিসের রিডিউস, কি কমাতে চাইছি আমি, ঠিক আছে? সেখান থেকে সংজ্ঞাটা আসবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এখানে রিডাকশন বলতে রিডাকশন অফ অক্সিডেশন স্টেট বলা হয়। অক্সিডেশন স্টেটের রিডাকশন। হ্যাঁ, অক্সিডেশন স্টেটের রিডাকশন, এই কেস করেছে অক্সিডেশন স্টেটের রিডাকশন। ক্লিয়ার? এখন তারপরে প্রশ্ন হলো যে অক্সিডেশন স্টেটটা কি জিনিস? এটা খায় না মাথায় মাথায় দেয়, হ্যাঁ। তাই তো? তো বুঝলাম যে কারো রিডাকশন অক্সিডেশন স্টেট যদি প্লাস এন হয়, সেখান থেকে যদি আমি এটা প্লাস এম এ নিয়ে যাই, যেখানে এন ইজ গ্রেটার দেন এম, তাহলে আমি বলবো যে রিডাকশন হয়েছে। আর অক্সিডেশনটা কি? ঠিক এর উল্টোটা, ইনক্রিজ ইন অক্সিডেশন স্টেট। বোঝা গেল? এগেইন আমি অক্সিডেশন স্টেট কথাটাকে হাইলাইট করছি, কারণ এর মানে এখন অবধি আমরা জানি না ঠিক করে। এবার তাহলে সমস্ত প্রশ্নের গুঁজ আটকে আছে এই একটা জায়গাতে, যে অক্সিডেশন স্টেটটা কি বাবা বলে দাও, তাহলেই আমি বলতে পারবো যে অক্সিডেশন স্টেট যদি কমে তাহলে সেটা কি হবে? তাহলে রিডাকশন। রিডাকশন। আর অক্সিডেশন স্টেট যদি বাড়ে তাহলে সেটা তাহলে অক্সিডেশন। অক্সিডেশন। অক্সিডেশন, ঠিক আছে? অক্সিডেশন স্টেট কি করে জানবো, ঠিক আছে? আগে তো অক্সিডেশন স্টেট কাকে বলে সেটা দেখতে হবে, ঠিক আছে? তাহলে এর পরের প্রশ্ন হচ্ছে, আমরা একদম ফান্ডামেন্টাল একদম স্টেপ বাই স্টেপ এগোবো, হ্যাঁ? বিজ্ঞান ওভাবেই এগোয়, হ্যাঁ? যে অক্সিডেশন স্টেট কাকে বলে, সেটা কাকে বলে, ঠিক আছে? এটা আমি জানতে চাইছি। জানিস তোরা কিছু অক্সিডেশন স্টেট সম্পর্কে? মানে জারণ অবস্থা, তাই তো? হ্যাঁ, লিখে মানে দিই বাংলাটা। কারণ স্তর বলবো না অবস্থা। জারণ স্তর, স্তর অবস্থাও বলতে পারিস আর কি, স্টেট মানে তো অবস্থাও বলা যায়। মানে কোনো একটা মৌল, মৌল না, মানে আয়ন,
আয়নের চার্জ কত সেটা তো তার অবস্থা, জারণ অবস্থা, যে প্লাস হলে আচ্ছা, সেটা জারণ আয়নের হবে না। চার্জ কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখন অব্দি ওটাকে কাউন্টার করছি না। উম, তার মানে অক্সিডেশন স্টেট থাকার জন্য একটা আয়নই হতে হবে বলছিস, তাই তো? হ্যাঁ, এছাড়া কোনো যদি এমনি কোনো মৌল হয় তাহলে তো সে হুম। অক্সিডেশন স্টেট থাকে না তার, মানে টোটালটা থাকে না, থাকে না বলাটা ভুল, টোটালটা থাকে না। তাহলে যে কোনটার কোনো থাকে অক্সিডেশন স্টেট? তাহলে প্রথম প্রশ্নটা আমরা এক আগে করি, একটা যেটা আমি এক একটা পরমাণু থাকে, এক একটা প্রথম প্রশ্ন হচ্ছে, পরমাণু দাদা থাকে দাদা দাদা অক্সিডেশন স্টেট কার? অক্সিডেশন স্টেট কার প্রপার্টি? অ্যাটমের। অ্যাটমের, বা আরো ভালো করে বললে এলিমেন্টের, এলিমেন্ট। মৌলের, যৌগের নয় কিন্তু। ঠিক আছে। হুম। তার মানে একটা যৌগে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের ডিফারেন্ট ডিফারেন্ট অক্সিডেশন স্টেট থাকতে পারে, তাই তো? হুম। অক্সিডেশন শেখার আগে আমি দুটো জিনিসকে ডিফাইন করবো, যেটা এইখানেই শেখানো উচিত। আমি জানি না কেন কেউ এই দুটোকে এক জায়গায় ডিল করে শেখায় না, আনটিল আনলেস তার নাম বিসিকে। ঠিক আছে। সেটা হচ্ছে যে কোনো একটি যৌগের অণুতে অবস্থিত কোনো একটি নির্দিষ্ট মৌলের পারিপার্শ্বিক, পারিপার্শ্বিক মানে কি হবে? পারিপার্শ্বিক রশ্মি। পারিপার্শ্বিক ইলেকট্রনিক এনভায়রনমেন্ট কিরকম? ঠিক আছে, ইংরেজিতেই লিখি, ইলেকট্রনিক এনভায়রনমেন্ট কিরকম? ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন। ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে, ধর আমি যেটা সিম্পল মলিকুল নিয়ে কাজ করি, ধর জল। ঠিক আছে। এখন যদি আমি জলের ক্ষেত্রে যদি প্রশ্ন করি যে এই যে হাইড্রোজেনটা, এর আশেপাশের ইলেকট্রনিক অ্যাটমসফিয়ারটা কিরকম, অর্থাৎ আমি যদি হাঁটতে হাঁটতে, ধর তুই একটা ছোট্ট মাইনার মানুষ আর কি, খুবই মানে সাব অ্যাটমিক মানুষ আর কি, সে যদি হাঁটতে হাঁটতে গিয়ে হাইড্রোজেনের সামনে কি পৌঁছয়, এবং সে ইলেকট্রিক ফিল্ডকে ইয়ে করতে পারে। ধর তুই একটা মাইনার টাইনি সাব অ্যাটমিক মানুষ, তোর হাতে একটা ইলেকট্রিক ফিল্ড ডিটেক্টর আছে। ঠিক আছে। তাহলে তুই যত এই অক্সিজেনের থেকে হাইড্রোজেনের দিক, মানে জলের হাইড্রোজেন গুলোর দিকে অ্যাপ্রোচ করবি, তত তোর ওই ইলেকট্রিক ফিল্ড মনিটরটা, যার এদিকে প্লাস আছে এদিকে মাইনাস আছে, কাঁটাটা কোন দিকে ঘিরবে? প্লাসের দিকে নাকি মাইনাসের দিকে? মাইনাসের। ফরগেট অ্যাবাউট, আমি উত্তর চাইছি না, আমি বলছি যে এই যে প্রশ্ন ইয়েটা, এইটাই হচ্ছে বেসিক প্রশ্ন, যে একটা যৌগে এলিমেন্ট গুলো আশেপাশের ইলেকট্রনিক এনভায়রনমেন্টটা কিরকম আছে। ঠিক আছে। তার উপর এখন depend প্রশ্ন করে। হচ্ছে যে আমি উত্তরটা দেবো কি করে, এই উত্তরটা দেবো কি করে? উত্তরটা দেব সেখান থেকেই যেখান থেকে একটা মৌল, কতগুলো মৌল মিলে যৌগ তৈরি করে। ঠিক আছে। কতগুলো মৌল মিলে যে যৌগ তৈরি করে, কি কি উপায়ে সেই যৌগটা তৈরি হতে পারে? কি কি ফান্ডামেন্টাল উপায় আছে? মানে যৌগ তৈরি করতে হলে তো রিয়াকশন করতে হবে। হ্যাঁ, যৌগ তৈরি করতে হলে রিয়াকশন করতে হবে। ঠিক আছে, আমি সেটা বলছি না, আমি বলছি যে মানে তুমি বলছো কেমিক্যাল রিয়াকশন হবে নাকি? না, আমি বলছি যে আম, মানে তুমি কি জানতে চাইছো সেটা একটু আরেকটুখানি বলো। আমি বলছি বলছি না, আমি একটু একটা অন্য জিনিসে হারিয়ে গেছিলাম একটা মেসেজে। যাই হোক, যেটা বলছিলাম যে আমি যে প্রশ্নটা করছি, আমি বলছি যে একটা যৌগ যে তৈরি হচ্ছে, কতগুলো মৌল মিশে তো তৈরি হচ্ছে, সেইটা মানে সেখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি? এই যে মৌল মিশে বলছি, এই মেশাটাকে আমরা কি বলি? যুক্ত হচ্ছে মানে কি কি হয়? কতগুলো মৌল কিভাবে যৌগ তৈরি করে? মানে
কি হয় মৌল, করে এরকম করে তো হয়। সেটাকে কি বলে ফর্মালি? জারণ বিজারণ। রাসায়নিক বন্ধন, ও রাসায়নিক কেমিক্যাল বন্ড। ও আচ্ছা আচ্ছা। তার মানে এলিমেন্ট গুলো কেমিক্যাল বন্ডিং এর মাধ্যমে, তুমি তো সেই আবার কেমিক্যাল কি বলে কেমিক্যাল বন্ডিং এর মাধ্যমে কম্পাউন্ড তৈরি করে, তাই না? ওই ম্যামটার মতো বলছো তাহলে তাহলে। ওই ওই মলিকুলের মধ্যে কোন একটা পার্টিকুলার অ্যাটমের ইলেকট্রনিক অ্যাটমসফিয়ারটা কি হবে, সেটার উত্তরটা দেবে যে তাদের সে যতগুলো বন্ড করে আছে সেই বন্ডগুলোর নেচারটা কি এরকম, ঠিক আছে? অর্থাৎ কেমিক্যাল বন্ড বেসিক্যালি ক ধরনের হয়? দু ধরনের। দু ধরনের, কি কি? সিগমা একটা পাই। হাট, ও আচ্ছা আচ্ছা। একটা ঘুম পেয়েছে, ভুলভাল উত্তর দিচ্ছে। ডায়োনিক। আয়নিক আর কোভ্যালেন্ট। কোভ্যালেন্ট, হ্যাঁ। আয়নিক আর কোভ্যালেন্ট, আমি থেমে যাচ্ছি, এটা বলেই থেমে যাবো। এই না না বলো আয়নিক বলো। আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট এই ধরুন। আরো এক ধরনের হয় যেটা ওই ওই কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট বন্ড, ঠিক আছে? অসমযোজী বন্ধ। হ্যাঁ, হ্যাঁ। কোঅর্ডিনেট বন্ডিং, ঠিক আছে, কোঅর্ডিনেট বন্ড। আচ্ছা, আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট। এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি বলতো? আয়নিক অ্যান্ড কোভ্যালেন্টের মধ্যে কোঅর্ডিনেটটাকে আমি আয়নিক আপাতত বাদ দিই। আয়নিক হচ্ছে মানে ইলেকট্রন ট্রান্সফার গুলো পার্মানেন্ট হবে, আর হুম, কোভ্যালেন্ট হচ্ছে পার্মানেন্ট হবে না। ওভারল্যাপ তারা করবে। হচ্ছে মানে সমভাবে ব্যবহার করবে ওটাকে। ওভারল্যাপ আচ্ছা করবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা জানিস কি যে আয়নিক বন্ডিং কে কোনো ঠিক পারফেক্ট কেমিক্যাল বন্ডিং বলা যায় না? কেন বলা যায় না? বলা যায় না, তার কারণ হচ্ছে আয়নিক বন্ডিং এ যেটা হয় সেটা হচ্ছে যে দুটো আয়নের মধ্যে যে হুম। সিম্পল একটা প্লাস কিউ চার্জ একটা মাইনাস কিউ চার্জের মধ্যে যে ইন্টারঅ্যাকশন অবস্থান করে, একটা সোডিয়াম প্লাস একটা ক্যালসিয়াম মাইনাস, সরি ক্যালসিয়াম বলছি, ক্লোরিন মাইনাসের মধ্যে সেই সেম জিনিসই করে। ফলে আয়নিক বন্ডিং কিন্তু জাস্ট নাথিং বাট কুলম্বিক অ্যাট্রাকশন। হ্যাঁ, কুলম্বিক কুলম্বিক অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন। ঠিক আছে? এবং জানিস কিনা জানি না যে সোডিয়াম ক্লোরাইড এই হ্যাঁ। যৌগটার অস্তিত্ব কিন্তু একমাত্র সলিড ফেজে। হ্যাঁ, ওই ছটা এনে মানে ওই কেলাস আকারে থাকে ওরা সব সময়। হ্যাঁ, ছটা যেই তুই NH সলিউশনে দিবি, থাকে যেই তুই কেলাস। সলিউশনে দিবি সোডিয়াম আয়নকে জলের, সোডিয়াম প্লাস আয়নকে জলের নেগেটিভ সাইড গুলো নিয়ে পালিয়ে যাবে, এবং ক্লোরিন মাইনাসকে জলের পজিটিভ সাইড গুলো নিয়ে পালিয়ে যাবে। ফলে সোডিয়াম ক্লোরাইড বলে কোনো যৌগ হুম। সলিউশন ফেসে থাকতেই পারে না, ঠিক আছে? আনটিল আনলেস ওটা মোল্টেন, মানে সোডিয়াম ক্লোরাইডকে তুই তাপ দিয়ে দিয়ে গলিয়ে দিচ্ছিস গলনাঙ্কে নিয়ে গিয়ে, সলিউশনে ঠিক থাকছে আছে? না। ও আচ্ছা আচ্ছা সলিউশন। আচ্ছা। হ্যাঁ, তুই কি বলছিলি বল। মানে আমি যদি ওটাকে নন পোলারে দিই তাহলে তো ওটা সলিউশন হবেই না। হবেই না তো, হ্যাঁ, আমাকে যাবেই না। হ্যাঁ। হ্যাঁ, ওই জন্য আয়নিক বন্ডিং কে ঠিক বন্ডিং বলা হয় না, ঠিক আছে? ঠিক বন্ডিং বলা হয় কোভ্যালেন্ট বন্ডিং কেই। হ্যাঁ, আয়নিক বন্ডিং আর আয়নিক বন্ডিং রিঅ্যাকশন দুটো কাকে একই। বলেছে? ওখানে তো কুলম্বিক অ্যাট্রাকশন হচ্ছে, তো কি হয়েছে? তো বন্ডিং বলবো না কেন? ওটা তো না না বন্ড বন্ডিং, করছে। না 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 কেমিক্যাল বন্ডিং, বন্ডিং মানে যে কোনো প্রকার ইন্টারাকশন, ঠিক কথা। কিন্তু কেমিক্যাল বন্ডিং, পিওর কেমিক্যাল বন্ডিং কিন্তু কোভ্যালেন্ট বন্ডিং বন্ডকেই বলা হয়ে থাকে। তার কারণটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং এর ক্ষেত্রে যেটা জয়া বললি, যে ওখানে ধরে নেওয়া হয় যে ইলেকট্রনটা 50-50 শেয়ার হয়ে বসে আছে, ঠিক আছে? যদি সেটা থাকে না, যেটা আমি আসছি পরে, ইলেকট্রনটা একদম 50-50 শেয়ার হয়ে বসে আছে, এবং সেইখানে যে ইন্টারাকশনটা আর কি, যে ওই ইলেকট্রনটা শেয়ারিং এর ফলে যে এনার্জির লোয়ারিংটা হচ্ছে, ঠিক আছে? হুম। সেইখানে যে ধরনের ইন্টারাকশন কাজ করছে, যে ধরনের পোটেনশিয়াল কাজ করছে বড়দের ভাষায় বললে, হুম। সেই পোটেনশিয়াল গুলোকে অ্যাকচুয়ালি কেমিক্যাল বন্ডিং বলা হয়। আয়নিক বন্ডিং এর যে এটা, ওটা ঠিক কেমিক্যাল ইন নেচার না, অর্থাৎ ওই লেনার্ড জোন্স পোটেনশিয়াল বা এই ধরনের পোটেনশিয়াল ঠিক কাজ করে না। ওখানে একটা নর্মাল কুলম্বিক অ্যাট্রাকশন ইয়ে করে, অর্থাৎ আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে যে তাহলে ইন্টারাকশনটা, বন্ডিং এর ফান্ডামেন্টাল ধর্মটা কি? যে এটা হলে আমি বন্ডিং বলতে পারি। সেটা তো মানে বন্ডিং বলা নিয়ে কিন্তু সমস্যা নয়, আমি বলছি যে পিওর কেমিক্যাল বন্ড বলা নিয়ে ব্যাপার। পিওর কেমিক্যাল বন্ড কোভ্যালেন্ট বন্ড কি বলা হয়, ঠিক আছে? তার কারণ হচ্ছে ওইটাই যে আয়নিক বন্ড কিন্তু একমাত্র একটা ফেজেই এক্সিস্ট করতে পারে, এবং এটা জাস্ট হ্যাঁ। একটা মেয়ার কুলম্বিক অ্যাট্রাকশন। মানে আচ্ছা, এই সর্বজনীনতা নেই এর। হ্যাঁ মানে কোভালেন্ট বটে মানে বন্ড বটে। হলে একটা কেস আয়নিকের। আহ ইন কেস আয়নিক বন্ড হবে। ন না, সে তা কিন্তু নয়, মানে তা কিন্তু একেবারেই নয়, ঠিক আছে?
আমি শুধু এটুকু বলতে চাইছি যে যদি বন্ডিং বলা হয়, মানে ব্যাপারটা খানিক কিরকম বলতো, যে ধর এ আর বি এর মধ্যে বন্ডিং যদি বলা হয়, বন্ধুত্ব আছে, তাহলে বন্ধুত্ব আছে, ঠিক আছে, আছে। কিন্তু আয়নিক বন্ডিং এর বন্ধুত্ব না কন্ডিশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। অর্থাৎ যেই ওটাকে জলে নিয়ে যাচ্ছিস, ওদের মধ্যে আর কোনো বন্ধুত্ব নেই, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, কোভ্যালেন্ট মানে বন্ড কিন্তু তা নয়। সর্বজনীনতা নেই ওদের। হ্যাঁ বটে, কোভালেন্ট কোভ্যালেন্ট বন্ড কিন্তু তা ভাঙে নয়। না। আরে ভাঙছে তো, তুই তো বলছিস ভাঙছে, ঠিক আছে, ভাঙছে। কিন্তু আয়নিক বন্ড তো সলিড স্টেট ছাড়াও দাঁড়াচ্ছে, ইভেন সলিড স্টেটেও ওরা ঠিক ওভাবে দাঁড়াচ্ছেই না। সলিড স্টেটে কি হচ্ছে, যে কতগুলো পজিটিভ চার্জের পাশে কতগুলো নেগেটিভ চার্জ এসে একটা ল্যাটিস তৈরি করছে, হ্যাঁ এবং সলিড স্টেট বলেই ওদের কাছে ওই স্বাধীনতাটা আছে যে ও ওখানে থাকতে পারছে, ঠিক আছে। না হলে পালিয়ে যেত। মানে আমি ধর বলছি যে গলিত সোডিয়াম ক্লোরাইড তুই যদি নিস, তাহলে তুই, এবার ধর তুই ধর গলিত সোডিয়াম ক্লোরাইড নিলি, 10খানা সোডিয়াম ক্লোরাইড অণু, ঠিক আছে, তার মধ্যে আছে। এবার তুই মলিকুলার পিকচারটা চিন্তা করার চেষ্টা কর, তুই দেখবি যে ধর তুই প্রত্যেকটা সোডিয়াম আয়নকে ট্যাগ করে রেখেছিস, 1 সোডিয়াম আয়ন, 2 সোডিয়াম আয়ন, এরকম। তুই দেখবি 1 সোডিয়াম আয়নের সঙ্গে 2 ক্লোরিনটা ছিল, 2 ক্লোরিনটা পাস করে চলে গেল, 5 ক্লোরিনটা এসে জুড়লো, ঠিক আছে। ফলে ঠিক স্টেবল কম্পাউন্ড তৈরি করছে, এটা ঠিক বলে ওঠা যায় না ইয়ের ক্ষেত্রে, মানে আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে। ভাঙা অন্য জিনিস, ঠিক আছে, বুঝতে পেরেছিস? এবার যখনই আমরা এতটা ফান্ডামেন্টালি গিয়ে কথা বলবো, দেয়ার আর সাম অ্যাম্বিগুইটি থাকবে, যে তাহলে যদি এরকম হয় যে একটা রিয়াকশন হচ্ছে, ধর হাইড্রোজেন মলিকুল আছে, একটা হাইড্রোজেন এট দ্য সেম টাইম ভাঙছে আবার জুড়ছে, তাহলে কি আমি তাকে কোভ্যালেন্ট বলবো না? কিন্তু মুশকিলটা ওইখানেই যে কুলম্বিক ইন্টারাকশনের ক্ষেত্রে গল্পটা খানিক এইরকম, যে মানে কিভাবে বলি fundamental- আহ, মানে আপাতত আমরা ওই জায়গাটাতেই দাঁড়াই, যেটা জয়া খুব ভালো সামারাইজ করলো, যে আয়নিক বন্ডিং এর সার্বজনীনতা কম, ঠিক আছে, ওখানটাতেই দাঁড়াই। আমি তোদের বলার মতো আরেকটু যদি বেটার কিছু পাই আর কি, সেটা আমরা দেখবো, ঠিক আছে। ইয়েতে মানে এটা খানিক এইভাবেও তুই ভাবতে পারিস যে, আচ্ছা এইটাকে বলার চেষ্টা করি, ঠিক আছে, যেটা ফাজান্স রুল তোদের পড়ানো হয়, আমি জানি না তোরা ফাজান্স রুল এখন অব্দি পড়েছিস কিনা, পড়েছিস? আমার হয়নি। আচ্ছা, তুই কি দাদার কাছে এখন পড়ছিস? কালকে আসবে ফার্স্ট পড়া। আচ্ছা, ফাজান্স রুলটা কি? ফাজান্স রুলটা হচ্ছে বেসিক্যালি এমন একটা রুল যেটা দিয়ে, মানে আমি আসছি সেখানে। বেসিক্যালি তুই ভাব, আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ড, মানে একটা পারফেক্ট কোভ্যালেন্ট বন্ড আর একটা পারফেক্ট আয়নিক বন্ড একে অপরের ঠিক দুটো এক্সট্রিমে দাঁড়িয়ে আছে। অর্থাৎ আহ, যেটা তোদের, আমি তার আগে একটা অন্য কথা, ফাজান্স রুল বলার আগে একটা অন্য কথা বলিনি, সেটা হচ্ছে যে তোদের একটা খুব বেসিক ভুল ধারণা দেওয়া হয় ছোটবেলা থেকে, যবে থেকে বন্ডিং ব্যাপারটা পড়িস আর কি, এগুলো তো অনেক ছোট থেকেই বলা হয় কম বেশি, অ্যাজ ইফ ধর সোডিয়াম, তার 11টা ইলেকট্রন আছে, ও একটা ছেড়ে দিতে পারলে বাঁচে, তো তোদেরকে বলা হয় যে ও একটা ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হবে, প্লাস অফ 1 ইলেকট্রন। আর ক্লোরিন, তার 17টা ইলেকট্রন আছে, সে একটা পেলে বেঁচে যায়, তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে মাইনাস হবে, প্লাস 1 ইলেকট্রন মাইনাস হবে। এখন তোদেরকে বলা হয় যে এই সোডিয়াম দেখো একটা ইলেকট্রন ছাড়লো, সেটাই ক্লোরিন নিয়ে ক্লোরিন হ্যাঁ, মাইনাস হলো, ঠিক আছে। বইতে তাই বাট আছে, হ্যাঁ হ্যাঁ, বইতেও তাই থাকে। এটা সর্বৈব মিথ্যে কথা, ঠিক আছে, সর্বৈব মিথ্যে কথা। মানে তার কারণ হচ্ছে যে এটা হতেই পারে যে সোডিয়াম ঠিক যে ইলেকট্রনটা ছাড়লো, ক্লোরিন সেই ইলেকট্রনটাই নিল, বাট সবসময় এটাই হয় না। সত্যি তা নয়, ঠিক আছে, এটাই সত্যি তা নয়। সোডিয়াম যে চুলো থেকে হোক Na প্লাস হয়ে আসতে পারে, ক্লোরিন যে চুলো থেকে হোক Cl মাইনাস হয়ে আসতে পারে। তাদের মধ্যে ঠিক যেমন একটা প্লাস কিউ চার্জ একটা মাইনাস কিউ চার্জের মধ্যে একটা ইন্টারাকশন থাকে, যেটাকে আমরা পিওর কুলম্বিক ইন্টারাকশন বলি, ঠিক তেমনি তাদের মধ্যে একটা ইন্টারাকশন থাকবে, সেটাকেই আমরা আয়নিক বন্ড বলি। কোনো নেসেসিটি নেই যে সোডিয়াম যে ইলেকট্রনটা ছাড়ছে এক্স্যাক্টলি সেই ইলেকট্রনটা কি ক্লোরিনকে দিতে হবে। এর একটা ছোট্ট উদাহরণ হচ্ছে এটাই, যে ধর HCl যে রিয়াকশনটা আমি তখন লিখলাম, HCl আর NaOH যদি রিয়াকশন করি, এখানে তুই বলছিস তো যে NaCl তৈরি হচ্ছে, এই Cl মাইনাসটা তো HCl ও Cl মাইনাস হিসেবেই ছিল,
তাই না? এই রিয়াকশনটা কিভাবে হয়? HCl নিজে ডিসোসিয়েট করে H প্লাস প্লাস অফ Cl মাইনাস হিসাবে, আর NaOH ডিসোসিয়েট করে Na প্লাস প্লাস অফ OH মাইনাস হিসাবে। এই কথা কিন্তু আমাকে এখন তারাও বলেনি, বলেনি? মানে এটা হয়তো বলেনি যে ওরটাই গ্রহণ করছি, কিন্তু এটা বলেনি যে ওরকম করে আসতে পারে, মানে এরকম করে হয়তো বলেনি, তুমি যেভাবে বলছো না এরকম। ভুলে গেছে বোধহয়, মেবি, ঠিক আছে, মানে ভুলে গেছে আর কি। যাই হোক, এখানে তুই যে দেখ NaCl কম্পাউন্ডটা তুই তৈরি হচ্ছে তো, পাচ্ছিস তো, তুই চাইলে ওটাকে আইসোলেটও করতে পারিস সলিড ফর্মে, ঠিক আছে। কিন্তু এখানে তো এই সোডিয়াম তো অনেক আগে থেকেই Na প্লাস হয়ে বসেছিল, Cl মাইনাস তো অনেক আগে থেকেই Cl মাইনাস হয়ে বসেছিল। তার জন্য তো এখানে তো তুই মেটালিক সোডিয়াম নিয়ে গ্যাসিয়াস ক্লোরিন নিয়ে বিক্রিয়া করেছিস কি? বুঝতে পেরেছিস তো? ফলে এটা একটা খুবই খুবই ভ্রান্ত ধারণা দেওয়া হয় যে আয়নিক বন্ডিং মানে এ ওকে কমপ্লিটলি ইলেকট্রনটা দিয়েছে। সেটা হতে পারে, দ্যাট মে বি আ কেস, বাট মোস্ট অফ দ্য কেসে সেটা হয় না। ঠিক আছে, স্পেশালও বলবো না, মানে আমি বলছি যে ওটা নিয়ে পাত্তা দেওয়ারই কিছু নেই, মানে ওটা হতে পারে নাও হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, ইট ডাজন্ট ম্যাটার। আর ওই জন্য আরো বেশি করে আয়নিক বন্ডিং কে বন্ডিং বলা চলে না, তার কারণ এদের মধ্যে এই বন্ডিংটা হওয়ার জন্য ডিরেক্ট কোনো ইলেকট্রনের আদান প্রদান প্রয়োজন নেই। একটা আয়ন প্রয়োজন আয়ন নিয়ে আসলেই আমার দুটো আয়ন নিয়ে আসলে পরেই ওরা সুন্দরভাবে থেকে যাবে, ঠিক আছে। সো এইখানে দাঁড়িয়ে আমরা তাহলে বলতে পারি যে ধর এ আর বি, এরা যদি মানে এ একটা বন্ড তৈরি হতে দুটো ইলেকট্রন লাগে, তাহলে এই একটা ইলেকট্রন দিল, একটা ইলেকট্রন দিল, দিয়ে একটা জয়েন্ট প্রপার্টি তৈরি হলো। এখন যদি এই জয়েন্ট প্রপার্টিটা দুজনে সমানভাবে শেয়ার্ড হয়, অর্থাৎ একটা কেস হচ্ছে যে 50-50 শেয়ার, যদি এক্স্যাক্টলি 50-50 শেয়ার হয় তাহলে সেটা একটা 100% কোভ্যালেন্ট বন্ড। যেটা তো কখনোই হয় না। সবসময় কি 50% হবে? এক্স্যাক্ট আসছি, সেটা কখনো হয় কি হয় না পরে আসছি। আর যদি সেটা না, যদি 100% সেপারেশন থাকে, অর্থাৎ গোটা ইলেকট্রনটা একজনের মাথায় চলে যাবে 100% অ্যান্ড 0%, এইরকম যদি ব্যাপারটা হয়, তখন তাকে আমরা বলবো পিওর আয়নিক বন্ড, ঠিক আছে। এবং দুনিয়ায় যেরকম ম্যাক্সিমাম জিনিসই আসলে এক্সট্রিমে অবস্থান করে না, পিওর ছেলে বলে কিছু হয় না, পিওর মেয়ে বলে কিছু হয় না, হ্যাঁ, প্রত্যেক ছেলের মধ্যেই মেয়ের কিছু ক্যারেক্টার থাকবে, মেয়ের মধ্যে ছেলে কিছু থাকবে, এবং এর মাঝামাঝি স্তরও, আজকের দিনে তো মাঝামাঝি স্তরও আমরা জানি যে, এবং সেটা প্রমাণিত সত্য যে মাঝামাঝি স্তরও আমরা অবস্থান করি বিভিন্নভাবে। যদি ওটা জেন্ডার স্টাডিজ একটা খুব কমপ্লেক্স ব্যাপার, আমি সেটা যাচ্ছি না এখন, কিন্তু ঠিক তেমনি দুনিয়ার কোনো কিছুই এক্সট্রিমে অবস্থান করে না, ঠিক আছে। আম, কোনো ক্ষেত্রে পাওয়া যেতে পারে এক্সট্রিম, হয়তো মানে এক্সট্রিমও ঠিক কতটা তাকে বলা যাবে জানি না, ফলে ওই বলা যেতে পারে এক্সট্রিমের খুব কাছাকাছি আর কি, ঠিক আছে। যেমন সোডিয়াম ক্লোরাইড বা এই ধরনের জিনিসগুলো আর কি। ইভেন বলাই হয় যে যেখানে ওই ফেজান্স রুলটা ওটাই বলা হয়। ফেজান্স রুলটা কি, এখান থেকে বেসিক্যালি যদি বলি, আমি রুলগুলো খুব একটা এখানে আমার বলার কথা নয়, ঠিক আছে, বলবো না। ফেজান্স রুলটা বেসিক্যালি বলে যে তুমি কি করে বুঝবে কোন একটা বন্ডিং এর আয়নিক ক্যারেক্টারটা বেশি নাকি কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বেশি, ঠিক আছে। সেইটা কি করে বুঝবে সেটাই ফেজান্স রুল দিয়ে বলা হয়। তার কতগুলো নিয়ম আছে, যেমন লোয়ার দ্য সাইজ অফ ক্যাটায়ন, lower the size of cation, higher the size of anion, সেক্ষেত্রে বোধহয় আমি এটা ভুলে গেছি, লোয়ার দ্য সাইজ অফ ক্যাটায়ন, হায়ার দ্য সাইজ অফ অ্যানায়ন, তাহলে বোধহয় ওর আয়নিক ক্যারেক্টারটা বেশি হয়, ঠিক আছে। এটা আমি ভুল বলতে পারি, হ্যাঁ, দেখে নিচ্ছি একটু। এটা বেশি হবে, বেশি হবে মানে সেটা মোর মোর ক্যাটায়ন, তাই তো হয়, মানে আয়নিক ক্যারেক্টার বেশি হচ্ছে মানেই তো ক্যাটায়নের সাইজটা ছোট, অ্যানায়নের সাইজটা বড় হয়। এটাই তো আয়নিক ক্যারেক্টারের, মানে আয়নিক কম্পাউন্ডের এটাই ধর্ম তো। হ্যাঁ ধর্ম, ফলে ওইটাই আমি ঠিকই বলছি, আশা করি, মানে বেসিক্যালি খুব আমি ভুল বলছি বন্ডিং না। পড়ছি, বন্ডিং পড়েছিলাম সেখানে দাদাটা বুঝিয়েছে। হ্যাঁ, আমার বেসিক বন্ডিংটা তো তোর হয়েছে, তোর দাদাও বললো, ঠিক আছে। স্ট্রাকচার অবধি হয়েছে, অক্টাহেড্রাল টেট্রাহেড্রাল, কোভালেন্ট বন্ড। আচ্ছা, সো ফেজান্স রুল তোকে এই টুলটা দেয়। ফেজান্স রুল একটা টুল বেসিক্যালি, যেটা তোকে এইরকম কয়েকটা নিয়মের মাধ্যমে, যদিও খুব অ্যাডিকুয়েট টুল নয়, অনেক পুরনো টুল, ঠিক আছে। এই যে আমি বের করলাম, দ্য ক্যাটায়ন ইজ স্মলার এন্ড হাইলি চার্জ, মানে লোয়ার দ্য সাইজ অফ ক্যাটায়ন, হায়ার দ্য চার্জ অফ অ্যানায়ন, তাহলে হচ্ছে সেটা
কি বলছে, হ্যাজ আ স্ট্রং পোলারাইজিং এফেক্ট অন অ্যানায়ন পুলিং দ্য ইলেকট্রন ক্লাউড টুয়ার্ডস দ্য ক্যাটায়ন লিডিং টু মোর ইলেকট্রন শেয়ারিং। না, ভুল বলছি, তুই ভুল বলেছিস, ঠিক আছে, আমিও ভুল বলেছিলাম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লেস আয়নিক ক্যারেক্টার হবে, আমার ওটাই মনে হচ্ছিল। দেখা যায় কিন্তু ওটাই, মানে হ্যাঁ মানে না না, দেখা যাবে ক্যাটায়নের সাইজ যত ছোট হবে এবং ক্যাটায়নের উপর চার্জ যত বেশি হবে তত ওটা কোভ্যালেন্ট ক্যারেক্টার বৃদ্ধি পাবে। কেন, আমি এখন কারণে যাচ্ছি না। আবার অ্যানায়ন, হায়ার দ্য সাইজ অফ অ্যানায়ন অ্যান্ড চার্জ, দুজনের ক্ষেত্রেই আর কি সেম, চার্জ যত বেশি হবে এবং অ্যানায়নের সাইজ যত বড় হবে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু একটা লেস জিনিস, আয়নিক, কিন্তু কিন্তু হ্যাঁ। কিন্তু আমি কিন্তু মানে এটা, হ্যাঁ তুমি এটা ঠিকই বলেছো, কিন্তু পরে যখন দেখেছি যে ওই ল্যাটিসের এনার্জিটা কিসের উপর ডিপেন্ড করছে, সেখানে কিন্তু দেখছি যে হুম, চার্জ বেশি হলে ল্যাটিস এনার্জি বৃদ্ধি পাচ্ছে। তাতে কি যায় আসে? তাহলে আয়নিক কম্পাউন্ড বৃদ্ধি পাচ্ছে না, মানে বেশি দাদা, স্থানান্তর শক্তি বেশি রাখবে। আমি বেরিয়ে যাচ্ছি, আমার ফোনে চার্জ নেই, 5% চার্জ। তাহলে এখানেই থামি আর কি, বেসিক্যালি মানে ওর উত্তরটা দিয়ে দিই, মানে সেটা তুই শোনার ইচ্ছে হলে থাকতে পারিস, না চলে যেতে। আচ্ছা, না ঠিক না, তাতে আছে। কিছু যায় আসে না, ল্যাটিস এনার্জিটা কমপ্লিটলি অন্য জিনিস। মানে এরকম কি কোথাও বলা আছে যে একটা আয়নিক কম্পাউন্ডের ল্যাটিস এনার্জি সব থেকে বেশি হতে হবে? না এরকম তো নেই। তাহলে ল্যাটিস এনার্জিতে আরো অনেকগুলো ফ্যাক্টরও তো আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই অবধি থাকুক, আমরা মূলত এখানে এসেই থামলাম যে একটা পিওর আয়নিক বন্ড, এবং এখান থেকে আমরা ফর্মাল চার্জ এবং অক্সিডেশন স্টেট এই দুটো শিখবো আর কি করবো। তাহলে রোববার আবার দেখা হচ্ছে। আচ্ছা, এই নোটটার মধ্যে কি কন্টিনিউ করবো নাকি নতুন নতুন নোট খুলবো প্রতিদিন? না, এটার মধ্যে কন্টিনিউ করবে, ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, দেখছি এটা পাঠান, তাহলে কিভাবে পাঠান। ঠিক আছে, বেরিয়ে যেতে পারিস।